এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর জীবন ও জীবিকা বইয়ের যে ২টা অধ্যায় খুব বেশি ইম্পর্ট্যান্ট এবং অনেক কিছু শেখার আছে, জানার আছে, সেই ২টা অধ্যায় থেকে আমি একটা ভিডিও করছি যেটা প্রায় ১.৫ ঘন্টার মধ্যে তোমাদের এই অধ্যায়ের যাবতীয় ডিটেইলসগুলা তোমরা বুঝে নিতে পারবা। সেই ২টা মেইন অধ্যায়ের সাথে আরও কিছু হালকা পাতলা জিনিসপত্র বুঝাবো। সো তোমরা ১.৫ ঘন্টার মধ্যে একটা ফুল কমপ্লিট মোটামুটি পরীক্ষার জন্য যেটা পড়তে হবে সেটার জন্য রেডি হয়ে যাবা। সো তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসো, কারণ এইটার সাথে পড়ানোর সাথে সাথে আমি নোটও করব, সেই নোটটা তোমার কিছুটা কাজে লাগতে পারে। সো খাতা কলম নিয়ে বসো, চলো ক্লাস শুরু করা যাক। ওকে, সো আমরা শুরু করছি আর্থিক সেবা এবং সুযোগের পরিচয়, সুযোগের সাথে পরিচয় এই অধ্যায়টা থেকে। তো এই অধ্যায়টাতে আসলে কি আছে সেটা আমরা একটু প্রথমে দেখে নিই। সেখানে আছে হচ্ছে আর্থিক অন্তর্ভুক্তি জিনিসটা কি, এটা নিয়ে আমরা কথা বলবো। আর্থিক অন্তর্ভুক্তির সংজ্ঞা টঙ্গা এখানে দেওয়া আছে, সেটা দেখব সেটা কী জিনিস। এরপরে বিভিন্ন টাইপের আর্থিক অন্তর্ভুক্তির কথা লেখা আছে এখানে। এরপরে এই যে এখানে এই চারটায় আবার বারবার ঘুরে আসবে, সেগুলোর ডিটেল দেওয়া আছে এখানে। আমানত সেবা কী জিনিস, চলতি আমানত কী, সঞ্চয়ী আমানত কী, মেয়াদি আমানত কী, বিশেষ ডিপোজিট স্কিম কী, বিনিয়োগ সেবা কী জিনিস, তারপরে আছে হচ্ছে কিভাবে আমরা সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারি সেই জিনিসগুলো কি, ঋণ সেবা কী জিনিস, ঋণ কিভাবে দেয়, ব্যাংক কিভাবে চলে, আমদানি রপ্তানির জন্য বিশেষ টাইপের কী কী ঋণ আছে সেই সব জিনিসপত্র আছে আমাদের কাছে। এরপরে আছে এই যে এসএমই, সিএমএসএমই, ছোট ক্ষুদ্র বা বড় ব্যবসার জন্য যে ঋণগুলো দেওয়া হয় সেগুলো জিনিসপত্র কিভাবে কাজ করে, এগুলোতে অনেক কিছু জানার আছে। তো এখানে বেশ কিছু ছক টক দেওয়া আছে, এই ছকগুলো তোমরা গাইড টাইডে পেয়ে যাবা। আমরা বেসিক জিনিসগুলো দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব যে এই জিনিসগুলো আসলে কি। এরপরে আছে বিমা সেবা, বিমা জিনিসটা কি। তারপরে এখানে বঙ্গবন্ধু বিভিন্ন জিনিসপত্র আছে। তারপরে মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস বা এমএফএস কি জিনিস সেটা নিয়ে কথাবার্তা আছে, বিকাশ টিকাশ আর কি। এরপরে আর্থিক অন্তর্ভুক্তির আরও বেশ কিছু জিনিসপত্র আছে। এই যে এখানে সবগুলার হচ্ছে তোমার বৈশিষ্ট্য দেওয়া আছে, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু বেশ জরুরি। যেমন সঞ্চয় বা বিনিয়োগ করার জন্য তোমার কারা কারা এই সুবিধাটা প্রদান করে, বা তোমার কি কি লাগবে আর কি, এটা খোলার জন্য, সেবা গ্রহণের জন্য কি কি প্রয়োজন, তোমার কি কি যোগ্যতা প্রয়োজন, কি ধরনের সুবিধা পাবা তুমি, কাদের এই সুবিধা প্রয়োজন হয়, কারা এই জিনিসটা সাধারণত নেয়, এই সব জিনিসপত্র দেওয়া আছে। এরপরে দেখো ঋণের জন্য কি কি লাগবে, কে কে পায়, এগুলো সব কিছু ডিটেলে দেওয়া আছে। এরপরে আছে বিমা, কার কার লাগে, কে কে পায়, এগুলো সবগুলো জিনিসপত্র দেওয়া আছে। এরপরে দেওয়া আছে হচ্ছে এমএফএস বা মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস বা বিকাশ অ্যাকাউন্টের জন্য কি কি লাগে, এই সব জিনিসপত্র, বিকাশ, নগদ বা বলো রকেট, এগুলো আছে। এরপর বেশ কিছু দৃশ্যপট আছে যেগুলো থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা আছে, এটার একটা এখানে। তো এই পর্যন্ত আমাদের হচ্ছে মোটামুটি সিলেবাস। সো চলো আমরা শুরু থেকে এটা শুরু করি এবং বুঝার চেষ্টা করি একটু শর্টকাটে যে জিনিসগুলো আসলে কি। এগুলো অনেক অর্থনীতির খুব ইম্পর্ট্যান্ট কিছু থিওরি আর কি, যেটা তোমাদের জানা দরকার। আচ্ছা, তো প্রথমে একটা কবিতা দেওয়া আছে, হাত বাড়ালেই পেতে পারো আর্থিক সুবিধা, লাগাও যদি কাজে তবে অভাব থাকবে না। 10টি টাকার হিসাব খুলেও পেতে পারো ঋণ, সেই ঋণেতে বদলে যাবে তোমার খারাপ দিন। ধনী গরিব প্রান্তিকজন সবাইকে জানাও ভাই, আর্থিক অন্তর্ভুক্তি ছাড়া মোদের গতি নাই। হ্যাঁ, তো আর্থিক অন্তর্ভুক্তি জিনিসটা কি সেটা সম্পর্কে এখানে একটা দেওয়া আছে। দেখো স্টুডেন্টরা টিচারের সাথে কথা বলতেছে, তো বেশ কিছু জিনিসপত্র এখান থেকে আমরা নিতে পারি। সেটা হচ্ছে যে আর্থিক কাজ, আমরা সমাজে যেসব কাজকর্ম করি তার মধ্যে বেশ কিছু জায়গাতে আমাদের টাকা সম্পর্কিত কাজ করতে হয়। টাকা মানেই অর্থ। এখন টাকা আমরা কি করি, প্রথমে টাকা আমাদেরকে কামাই করতে হয়, সেটা হচ্ছে আয় সংক্রান্ত কাজ। এরপরে সেই টাকা আমাদেরকে কিন্তু এই যে দেখো এখানে দেওয়া আছে আয় সংক্রান্ত কাজ, যেটা আমরা কামাই করতেছি সেটা হচ্ছে আয় সংক্রান্ত কাজ। এরপর হচ্ছে ব্যয় সংক্রান্ত কাজ, সেই টাকাটা যখন আমরা স্পেন্ড করতেছি তখন সেটা হচ্ছে ব্যয় সংক্রান্ত কাজ। এরপরে সেই টাকাটা যদি আমরা ওই যে খাটের চিপায় লুকায় রাখি তাহলে সেটা হচ্ছে সঞ্চয়মূলক কাজ। আর সেই জিনিসটাকে যদি আমরা লুকায় না রেখে বের করে অন্য কোনো একটা বিজনেসে বা কোথাও যদি ইনভেস্ট করি সেটা হচ্ছে বিনিয়োগমূলক কাজ। তাহলে অর্থ সংক্রান্ত কাজ বা আর্থিক কাজ হচ্ছে চার প্রকার। একটা হচ্ছে আয়, তারপরে হচ্ছে তোমার কি বলো এটা, ব্যয়, তারপরে হচ্ছে সঞ্চয়, আর যদি সেটা ইউজ করো কোনো একটা জায়গাতে আরও বেশি টাকা বানানোর জন্য সেটা হচ্ছে তোমার বিনিয়োগ। তাহলে আয়, ব্যয়, সঞ্চয় আর বিনিয়োগ, এই চারটা হচ্ছে আর্থিক সংক্রান্ত কাজ, আর্থিক কাজ। সো এরকম প্রশ্ন আসতে পারে। এখন আর্থিক অন্তর্ভুক্তি জিনিসটা কি, আর্থিক অন্তর্ভুক্তি জিনিসটা হচ্ছে যে এই আর্থিক কাজ তো সবাই করে, তাই না?
সবাই কিছু না কিছু আয় করে, সবাই কিছু না কিছু ব্যয় করে, সবাই কিছু না কিছু সঞ্চয় করে, সবাই কিছু না কিছু কোথাও না কোথাও বিনিয়োগ করে। তো আর্থিক অন্তর্ভুক্তি জিনিসটা কি? যেমন ধরো, এই জিনিসটার উল্টাটা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করি। আমাদের মায়েরা আমাদের বাসায় কত কাজ করে চিন্তা করো। একটা কাজের বুয়া 2 ঘন্টা 1.5 ঘন্টা কাজ করে 1,000, 1,500, 2,000, 4,000 করে টাকা নিয়ে যায়। আর আমাদের মায়েরা সারা দিন সারা রাত কিন্তু কাজ করে। তো সেইটার টাকাটা কোথায়? সেটার কিন্তু তারা কোনো টাকা পায় না। তো তারা হিউজ পরিমাণ কাজ করার পরেও তাদের কিন্তু অর্থনীতিতে যদি আমরা অবদান হিসাব করতে যাই, সরাসরি যদি হিসাব করি, খুব সহজ হিসাব করতে যাই, আমরা কিন্তু তাদের অবদান পাবো 0। বাট অর্থনীতির পিছনে কিন্তু তাদের বিরাট একটা অবদান আছে, 50-50 অবদান। তো আর্থিক অন্তর্ভুক্তিটা হচ্ছে যে তুমি তোমার এই আর্থিক কাজগুলো শুধু নিজে নিজে করতেছো না, তুমি একটা প্রতিষ্ঠানের মাধ্যমে করতেছো। তুমি যখন ওই 5 টাকা খরচ করলা, তুমি যখন একটা দোকান থেকে চকলেট কিনে খাইলা, ওইটা একটা হচ্ছে অর্থনীতিতে অ্যাড হইলো। কার মাধ্যমে অ্যাড হইলো? ওই দোকানদারের মাধ্যমে হিসাবটা কিন্তু অর্থনীতিতে অ্যাড হয়ে গেল। ওই চকলেটটা দোকানদার আবার কারোর কাছ থেকে কিনছে, সেই কোম্পানি আবার হিসাব রাখছে, এইভাবে বিভিন্ন লেভেলে লেভেলে হিসাবটা চলে যাচ্ছে। আর তো ওই 5 টাকা যদি তুমি বিকাশ বা রকেট বা নগদের মাধ্যমে খরচ করতা, তাহলে কিন্তু তোমার খরচের হিসাবটাও থাকতো। তুমি যে ওটা দিছো, এটার কিন্তু কোনো আহ, ইয়ে থাকতেছে না, মানে হিসাব থাকতেছে না যে ওই দোকানদার 5 টাকার চকলেটটা কার কাছে বিক্রি করছে বা কে কিনছে ওই চকলেটটা। তুমি যখন টাকা দিয়ে কিনছো, তখন কিন্তু কোনো রেকর্ড থাকতেছে না। কিন্তু তুমি যখন বিকাশের মাধ্যমে কিনতেছো, তখন কিন্তু ওই 5 টাকারও রেকর্ড থাকতেছে। ওইটাও কিন্তু অর্থনীতিতে কোনো না কোনোভাবে হিসাবের মধ্যে পড়তেছে। সো টাকা আমরা যেটাই খরচ করি না কেন বা টাকা আমরা যেটাই কামাই করি না কেন, সেটা কিন্তু অর্থনীতিতে অ্যাড হয়, কিন্তু হিসাবে সব সময় থাকে না। আর্থিক অন্তর্ভুক্তি হচ্ছে যে তোমার টাকা পয়সা সম্পর্কিত যাবতীয় জিনিসপত্রগুলো হিসাবের আন্ডারে আনা। কিভাবে হিসাবের আন্ডারে আনবে? ওই যে বললাম যে একটা প্রতিষ্ঠানের আন্ডারে যাইতে হবে। এখানে দেওয়া আছে দেখো, আয়, ব্যয়, সঞ্চয় এবং বিনিয়োগ সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনা করার জন্য যেসব প্রতিষ্ঠান কাজ করে সেগুলোর সঙ্গে আমাদের সংশ্লিষ্ট হওয়ার বা প্রক্রিয়ার সঙ্গে নিজেকে যুক্ত করা কিংবা সুবিধা নেওয়াই হলো আর্থিক অন্তর্ভুক্তি নামে পরিচিত। সো অর্থ আমরা সবাই খরচ করতেছি। যখন আমরা একটা প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত হয়ে সেই কাজটা করতেছি, অর্থ খরচ করতেছি বা অর্থ আয় করতেছি বা অর্থ সঞ্চয় করতেছি, বিনিয়োগ করতেছি, তখন সেটাকে আমরা বলতেছি যে আর্থিক অন্তর্ভুক্তি হচ্ছে। তার মানে অর্থনীতিতে আমার টাকার হিসাবটা অ্যাড হচ্ছে। ঠিক আছে? সো একইভাবে আমরা বলতে পারি যে তুমি যদি তোমার ঘরের একটা ছোট্ট ব্যাংকে 5 টাকা 10 টাকা করে জমা করো, সেটাও কিন্তু তোমার সঞ্চয়। আবার ওই টাকাটা যদি তুমি ব্যাংকে জমা করো, সেইটাও কিন্তু সঞ্চয়। এক প্রথম যেটা তোমার ঘরের যে বা মাটির হাঁড়িতে জমা করা যেটা, সেটা কিন্তু আর্থিক অন্তর্ভুক্তি হচ্ছে না। কেন? সেটা অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলতেছে না, বা প্রভাব ফেললেও সেটার হিসাবটা যোগ হচ্ছে না। আর একটা প্রতিষ্ঠানের মাধ্যমে যখন তুমি সেটা জমা রাখতেছো, তখন কিন্তু এটার হিসাবটা গ্রো করতেছে। সো এইটা হচ্ছে আর্থিক অন্তর্ভুক্তি। তাহলে আমরা লিখতে পারি যে তোমাদের খাতা থাকার কথা, আর্থিক কাজ হচ্ছে কয় প্রকার? 4 প্রকার। কি কি আর্থিক কাজ? 4 প্রকার। সেটা হলো, 1 নাম্বার হচ্ছে আয়, তারপরে হচ্ছে ব্যয়, তারপরে হচ্ছে কি সঞ্চয়। তোমরা একটু লিখে ফেলো নিজের আমাদের সাথে সাথে। সঞ্চয় আর কি? আরেকটা কি যেন? বিনিয়োগ। বিনিয়োগ, এটা হচ্ছে আর্থিক কাজ। এখন আর্থিক অন্তর্ভুক্তি কি? অন্তর্ভুক্তি কি জিনিস? আর্থিক অন্তর্ভুক্তি জিনিসটা হলো যে কোনো প্রতিষ্ঠানের, আমি শর্টকাটে লিখছি, তোমাদের বইয়ের যে সংজ্ঞাটা সেটা, কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে নিজের আর্থিক কাজগুলো করা। যদি সেটা করো তাহলে সেটা আর্থিক অন্তর্ভুক্তি হচ্ছে। তাছাড়া কিন্তু আর্থিক কাজ হয়ে যাচ্ছে বাট অন্তর্ভুক্তি হচ্ছে না। অর্থনীতিতে এটাও লিখে রাখতে পারো, অর্থনীতির হিসাবে যুক্ত হওয়া। যুক্ত যখন হচ্ছে, হিসাবের মধ্যে যখন অ্যাড হয়ে যাচ্ছে, তখন সেটা আর্থিক অন্তর্ভুক্তি হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে আমরা চলে যাই যে এরপরে কি কি আছে। এখন আর্থিক অন্তর্ভুক্তি কি কি টাইপের হতে পারে? যেমন ধরো যে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান মূলত যেসব সেবা দান করে থাকে। আচ্ছা, যেমন আমানত হিসেবে সঞ্চয় গ্রহণ। তার মানে তোমার হচ্ছে ধরো 5 লাখ টাকা তোমার কাছে আছে, তুমি ওই টাকাটা আমানত হিসেবে একটা ব্যাংকে জমা রাখতে চাচ্ছ। সো এটা হচ্ছে সঞ্চয়টা তোমার রেখে দিলা। বিনিয়োগের সুযোগ প্রদান। ধরো যে একটা অনেকগুলা কোম্পানি আছে এখন, যেখানে তোমার 5 লাখ টাকা আছে, তুমি চিন্তা করতেছো যে একটা ব্যবসা করতে পারলে ভালো হতো, কিন্তু তোমার সময় নাই ব্যবসা করার। তুমি কি করতে পারো?
কিছু কোম্পানি তোমাকে বলবে যে আচ্ছা আমরা এখানে 10 জন মিলে একটা গরুর খামার করতেছি, আপনার কাছে যদি এই পরিমাণ টাকা থাকে তাহলে এইটার একটা অংশ আপনি নিতে পারেন। 5 লাখ টাকা দিলে আপনি সেখান থেকে আমরা 5টা গরু কিনবো, এই 5টা গরু থেকে যা লাভ হবে সেইটার 20% আমরা নিব, 80% আপনাকে দিব, অথবা 40% আমরা নিব, 60% আপনাকে দিব। তো ওই যে তুমি তোমার টাকাটা ওইখানে ইনভেস্ট করার সুযোগ পাইলা, সো বিনিয়োগের সুযোগ প্রদান, সঞ্চিত নগদ সম্পদের নিরাপত্তা প্রদান, এটা করে হচ্ছে ব্যাংক। তোমার টাকা পয়সা তোমার খাটের নিচে রাখলে যে কেউ এসে ওইটা চুরি করে নিয়ে যেতে পারে, ডাকাত এসে তোমাকে পিস্তল ধরে নিয়ে চলে যেতে পারে, কিন্তু ব্যাংকে রাখলে কিন্তু ওইটা নিয়ে যেতে পারবে না। যদি নিয়ে যায়ও তাহলেও তোমার সেই টাকা ফেরত দেওয়ার দায়িত্ব কিন্তু ব্যাংকের। ব্যাংক বলতে পারবে না যে টাকা নিয়ে গেছে আমি ফেরত দিতে পারবো না, ওকে ফেরত দিতেই হবে, ও যেখান থেকে পারে দিবে। আচ্ছা, ঋণ প্রদানের মাধ্যমে আর্থিক চাহিদা পূরণ, অনেকের ঋণের প্রয়োজন হয় বিভিন্ন সময়, সো এটা ঋণ প্রদান করে থাকে। বিমা পলিসি কী জিনিস সেগুলো আমরা দেখব, এমএফএস কী জিনিস সেটাতে আমরা দেখব। আমরা চলে যাই আমানত সেবা। আমানত সেবা কি? আমরা যে আয় করি বা বিভিন্ন সময়ে যে অর্থ পাই সবটাই কিন্তু খরচ করি না। খরচ করার পর এই যে সাধারণত আয় থেকে সব ধরনের খরচ বা ব্যয় নির্বাহের পর উদ্বৃত্ত অর্থকে আমরা কি বলি? সঞ্চয় বলি। তাহলে লিখতে পারো সঞ্চয় কি জিনিস? সঞ্চয় হচ্ছে যে, আচ্ছা তার আগে আমরা লিখতে চাই হচ্ছে আয় করি। হ্যাঁ, না থাক, সঞ্চয় লিখি। সঞ্চয় হলো যে আয় করার পর যা আমাদের কাছে থাকে তাকে বলা হয় কি? সঞ্চয়। যেটা আমরা রেখে দেওয়ার চেষ্টা করি সেটাকে আমরা সঞ্চয় বলি। আবার বিভিন্ন অর্থ থেকে আমাদের কিন্তু উৎস আসতে পারে, যেমন হচ্ছে আমাদের গচ্ছিত অর্থ থাকতে পারে, যেমন ধরো ঈদের সময় তুমি সালামি পাইছো বা বিভিন্ন কারণে কিছু টাকা পাইছো, সেটাও কিন্তু তোমার কাছে গচ্ছিত থাকতে পারে। টাকা সঞ্চিত বা গচ্ছিত রাখার নিরাপদ জায়গা হলো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান। এই ব্যাংক জিনিসটার জন্মই কিন্তু হয়েছিল আমাদের অর্থকে নিরাপদে রাখার জন্য। ঘটনাটা এরকম যে বহু বছর আগে মানুষজন যখন শুধুমাত্র খাওয়া দাওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু উৎপাদন করত, কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা ছিল, তখন ব্যাংক ট্যাঙ্কের কোনো দরকার ছিল না, যতটুকু উৎপাদন করতো ততটুকু খেয়ে দিয়ে শেষ করে ফেলতো। এরপরে যখন দেখা গেল যে মানুষের উদ্বৃত্ত ফসল চলে আসতেছে, তখন মানুষ একে অপরের সাথে সেল করা শুরু করলো, কিছু টাকা কামাই করা শুরু করলো, এই টাকা দিয়ে বিভিন্ন জিনিস কেনা শুরু করলো, তখনও ব্যাংকের প্রয়োজন হয় নাই। যখন এই যে কিছু লোক দেখা গেল যে একটু বেশি কামাই করে ফেলতেছে, কিছু লোক কম কামাই করতেছে, তখন এই যে বৈষম্যটা যখন শুরু হলো, তখন দেখা গেল যে কিছু লোকের প্রয়োজন হচ্ছে তার যে এক্সট্রা টাকা, এই টাকাটাকে সিকিউরিটি দেওয়ার। কারণ যাদের কাছে ওই এক্সট্রা টাকা নাই তারা কিন্তু চেষ্টা করবে এখন চুরি বাটপারি করার এই টাকাটাকে নিয়ে নেওয়ার জন্য। সো এই যে বড়লোক লোকজনগুলো চিন্তা করলো যে আমরা আমাদের টাকার সিকিউরিটি কিভাবে দিব। একটা এলাকায় যখন অনেক বেশি বড়লোক মানুষজন হয়ে গেল, তখন তারা চিন্তা করলো যে তাহলে আমরা একটা প্রতিষ্ঠান করি, যে প্রতিষ্ঠানটার সিঙ্গেল পারপাস হবে একটাই, যে অন্যের টাকার সিকিউরিটি দেওয়া। তোমার কাছে 5 লাখ টাকা আছে, তুমি ওই 5 লাখ টাকা ওই ব্যাংকে গিয়ে জমা রাখলা, এবং ওই ব্যাংক তোমাকে বলবে যে আচ্ছা ঠিক আছে, তোমার টাকার আমি 5 লাখ টাকার সিকিউরিটি, ফুল সিকিউরিটি দিব, তুমি এর বিনিময়ে আমাকে কি দিবা? তোমাকে প্রতি মাসে আমাকে 100 টাকা করে দিতে হবে। এই 5 লাখ টাকার বিনিময়ে, এই 5 লাখ টাকা সিকিউর রাখার জন্য তুমি আমাকে প্রতি মাসে 100 টাকা করে দিবা। তো তুমি বললা যে ঠিক আছে, 5 লাখ টাকা সিকিউর রাখার জন্য যদি প্রতি মাসে 100 টাকা করে দিতে হয়, এটা তো খুব বেশি না। সো তুমি মেনে নিলা যে হ্যাঁ আমি ওই, তুমি ওই আমানতটা রাখার জন্য, টাকা রাখার জন্য তুমি টাকাটা দিবা। এটা হচ্ছে ব্যাংক সিস্টেম শুরু হয়ে গেল। এরপরে সে ব্যাংক ওই টাকাটা দিয়ে আরও বেশ কিছু কাজ করে, সেটা আমরা পরে যাব। আচ্ছা, তো টাকা সঞ্চিত বা গচ্ছিত রাখার নিরাপদ জায়গা হলো ব্যাংক। এইভাবে ব্যাংকের সৃষ্টি। সাধারণত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে চলতি সঞ্চয়ী মেয়াদি হিসাব করে টাকা নিরাপদ বা লাভজনক রাখা যায়। আচ্ছা, বিভিন্ন টাইপের ডিপোজিট বা বিভিন্ন টাইপের হিসাব রাখা যায়। প্রথম যেটা, সেটা হচ্ছে চলতি আমানত হিসাব। মূলত চলতি আমানত বা কারেন্ট ডিপোজিট হিসাব মূলত প্রতিষ্ঠানের নামে বা ব্যবসা বাণিজ্য লেনদেনের উদ্দেশ্যে খোলা হয়। এ ধরনের হিসাবে প্রতিদিন একাধিকবার টাকা রাখা যায় বা তোলা যায়। আমানতের উপর খুব সামান্য পরিমাণ মুনাফা দেওয়া হয় সাধারণত জনগণের জন্য। এই ধরনের হিসাব লাভজনক হয় না। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যে এই চলতি আমানতকে তুমি এভাবে চিন্তা করতে পারো যে তোমার একটা পকেট আছে, সেই পকেটে তুমি এনি টাইম এনি অ্যামাউন্ট অফ টাকা রাখতে পারো, তাই না? তোমার পকেটে তুমি 500 টাকা রাখতে পারো, সেখান থেকে 200 টাকা খরচ করতে পারো, আবার 1000 টাকা রাখতে পারো, 20 টাকা রাখতে পারো, 30 টাকা খরচ করতে পারো, যা খুশি, অ্যাজ ইউ ওয়ান্ট, অ্যাজ ইউ উইশ। তুমি তোমার এই পকেটটা
সিকিউর করার জন্য কি করলা, একটা ভার্চুয়াল পকেট তোমার ব্যাংকে গিয়ে জমা দিয়ে আসলা। ব্যাংকে বললা যে এই যে এটা আমার পকেট, এই পকেটে আমি যে কোনো সময় টাকা রাখতে পারি যত খুশি, যে কোনো সময় টাকা তুলতে পারি যত খুশি, তুমি আমারে কিছু বলবা না। আর এইটার সিকিউরিটি দেওয়ার জন্য আমি তোমারে কিছু টাকা পয়সা দিতে পারি। তো ব্যাংকের চলতি হিসাব অ্যামাউন্টটা হচ্ছে ব্যাংকের কাছে রেখে দেওয়া তোমার একটা পকেটের মতো, যেখানে তুমি এনি টাইম এনি অ্যামাউন্ট অফ মানি রাখতে পারবা, এনি টাইম এনি অ্যামাউন্ট অফ মানি তুলে নিতে পারবা। শুধু হিসাবটা রাখবে হচ্ছে ব্যাংক, এবং সে ওই যতক্ষণ পর্যন্ত তুমি রেখে আসছো টাকাটা ততক্ষণ পর্যন্ত সে তোমার ওই টাকাটার সিকিউরিটি দিবে। এটা হচ্ছে চলতি আমানত। ওইখানে 7 দিন রাখতে হবে, এত টাকা মুনাফা পাবা, সুদ পাবা, এগুলা কিন্তু কোনো কাহিনী নাই। জাস্ট তুমি তোমার পকেটে যেভাবে টাকা রাখো তোলো তোমার ইচ্ছা, ওই ব্যাংকের ওই অ্যাকাউন্টটাও ওই রকম, তুমি রাখো তোলো তোমার ইচ্ছা। ওইখান থেকে তুমি কাউকে ট্রান্সফার করে দাও টাকা, যা খুশি তুমি করতে পারো, ব্যাংক কিছু বলবে না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের চলতি আমানত। এই জিনিসটা ইউজ করে কে? এই জিনিসটা ইউজ করে হচ্ছে বিজনেসম্যানরা। যেমন একজন বিজনেসম্যানের যখন 500 টাকার বিজনেস থাকে, তখন তার পকেটে 500 টাকার নোট 2-3টা রাখলে হয়ে যায়, 100 টাকা ভাঙতি টাংতি রাখলে হয়ে যায়। কিন্তু যখন একজন বিজনেসম্যানের 5 কোটি টাকার বিজনেস হয়, সে কিন্তু পকেটের মধ্যে 5 কোটি টাকা রাখতে পারে না। তখন তাকে কি করতে হয়? একটা অ্যাকাউন্ট খুলতে হয় ব্যাংকে, যেটা হয় হচ্ছে চলতি আমানত বা চলতি অ্যাকাউন্ট, যেটাতে সে যে কোনো সময় 1 কোটি টাকা রাখতে পারে, 500 কোটি টাকা, 50 লাখ টাকা তুলতে পারে, 1.5 লাখ টাকা কাউকে ট্রান্সফার করে দিতে পারে। এটা সব হিসাবটা যায় হচ্ছে ব্যাংকের মাধ্যমে। সো এটা হচ্ছে একটা ভার্চুয়াল পকেট যেটা অনেক টাকা রাখতে পারে। তাহলে আমরা কিভাবে লিখবো এটা জিনিসটা? আমরা লিখতে পারি এভাবে যে চলতি আমানত, চলতি আমানত এটার বৈশিষ্ট্য কি? যে যে কোনো সময় যেন একটা, না কি লিখব, যে কোনো সময় যে কোনো পরিমাণ টাকা রাখা ও তোলা যায়। ব্যবসায়ীরা বা প্রতিষ্ঠানেরা এটা ব্যবহার করে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের চলতি আমানত। জিনিসটা হচ্ছে এটা, সাধারণ মানুষ এটা ইউজ করে না। তো এখন চলতি আমানত যদি তুমি আবার টাকা ধরো, চলতি আমানত তোমার আছে, কিন্তু সেখানে তুমি অনেকগুলো টাকা বহুদিন ধরে জমা করে রাখছো সামহাও কোনো একটা কারণে। তো যদি অনেক দিন ধরে ব্যাংকের যে কোনো একটা অ্যাকাউন্টে টাকা তুমি জমা করে রাখো, ব্যাংক কী করে? কোনো টাকা কিন্তু ফেলে রাখে না। এই ব্যাংক কোনো না কোনো একটা বিজনেসে বা কোনো না কোনো একটা জায়গাতে টাকাটা ইনভেস্ট করে সেখান থেকে লাভ তোলে অনেক ক্ষেত্রে, সুদ তোলে অনেক ক্ষেত্রে, কাউকে ঋণ দেয়, ঋণ দিলে কি হয়? সুদ পাওয়া যায়। তো যেই লাভটা তোলে বা যেই সুদটা তোলে, সেইটার একটা বড় অংশ কিন্তু ব্যাংক চালাতে ইউজ হয়ে যায়। আর ধরো তুমি 5 লাখ টাকা রেখে দিছো, 2 বছর ধরে ওই টাকাটা তোলোই নাই তোমার চলতি অ্যাকাউন্টে, ব্যাংক কিন্তু এই সময় এই টাকাটা ফেলে রাখে নাই, ব্যাংক কী করছে? এটা ইউজ করছে। সো ইউজ করার ফলে সে হয়তো 50,000 টাকা কামাইছে, সে তোমাকে বলবে এই 2 বছর পর যখন তুমি তুলতে যাবা টাকাটা, তখন ব্যাংক তোমাকে বলবে যে ভাই আপনার টাকা তো আপনি রেখে গেছিলেন, আপনার অনুমতি ছাড়াই কিন্তু আমরা এটা ইউজ করছি, এই 2 বছর করে আমরা 50,000 টাকা কামাইছি। কত কামাইছি আপনাকে বলবো না, আমি আপনাকে এই যে এতদিন ধরে রাখলেন আমাদের কাছে, এটার পুরস্কার হিসাবে এই নেন 10,000 টাকা আপনাকে দিলাম। ঠিক আছে, সো আর তোমার 5 লাখ টাকা তারা ইউজ করলো, করে তোমাকে 10,000 টাকা এক্সট্রা দিল। কেন? তোমার সাথে তেমন কোনো চুক্তি ছিল না যে তুমি ওই টাকাটা ওইখানে রেগুলার রাখবা, কিন্তু রেখে দিছো, আর ওই টাকাটা ওরা ইউজ করছে, করে তোমাকে কিছু লাভ দিল। এটা হচ্ছে তোমার চলতি আমানতে। লিখতে পারো যে খুব অল্প, খুব সামান্য সুদ পাওয়া যায়। আমি মুনাফা বলতেছি না, বিকজ ইটস নট মুনাফা, সুদ, হ্যাঁ, যেটা ইসলামে হারাম, টু বি ক্লিয়ার। আচ্ছা, চলতি আমানত তাহলে আমাদের গেল, যেটাতে আমরা যে কোনো সময় টাকা পয়সা রাখতে পারি, তুলতে পারি। এরপরেরগুলো খুব বেশি সময় লাগবে না। চলো সঞ্চয়ী আমানত। সঞ্চয়ী আমানতটা কি? যে ব্যক্তির নামে খোলা হয়, যেখানে প্রতিদিনের বাড়তি কোনো টাকা চার্জ বা ফি ছাড়াই প্রতিদিন জমা করা যায়। হ্যাঁ, নির্দিষ্ট কোনো ফি ছাড়া কোনো টাকা জমা রাখতে। দেখো, তুমি যখন একটা ব্যাংকে গিয়ে বলতেছো যে আমি 500 টাকা জমা রাখবো, তুমি মনে করতে পারো যে আরে আমি তো টাকা দিতে আসছি, এটার জন্য আবার ফি দিতে হবে কেন?
বাট তুমি যে ওই টাকাটা জমা দিচ্ছ সেই টাকাটার দায়িত্ব কেউ নিচ্ছে, সেটাকে হিসাবে অ্যাড করতেছে, গোটা দেশে যতগুলা ব্যাংক আছে সবগুলা সার্ভারে ওটা আপডেট হচ্ছে, কম্পিউটার চলতেছে, জনগণ কাজ করতেছে, এটার জন্য টাকা খরচ হয় না? তুমি যে 500 টাকা জমা দিলা সেটার হিসাবটা রাখার জন্য কিন্তু এখানে 10 থেকে 15 টাকার কারেন্ট পুড়ে গেছে, অনেক কাহিনী হয়ে গেছে, কাগজপত্র নষ্ট হয়েছে। সো এইটার জন্য কিন্তু তোমার আসলে না, পাখিগুলা খুব ঝামেলা করতেছে। আচ্ছা, সো তুমি যে টাকাটা জমা দাও সে টাকাটা হিসাব রাখার জন্যও কিন্তু ওদের খরচ হয়, কিন্তু এই চলতি সঞ্চয়ী আমানত যেটা, সেটাতে ওরা কোনো টাকা জমা রাখার জন্য কোনো চার্জ নিবে না। তুমি যে কোনো সময় টাকা জমা রাখতে পারো, প্রতিদিন যে কোনো সময়, সপ্তাহে নির্দিষ্ট সংখ্যকবার উত্তোলন করা যায়, ওই হিসাবে লেখা থাকবে যে সপ্তাহে 1 দিন বা 2 দিন তুমি টাকা তুলতে পারবা। এই আমানতের স্থিতির উপর ভিত্তি করে ব্যাংক নির্দিষ্ট সময় শেষ হলে 4 থেকে 5% মুনাফা বা সুদ প্রদান করে থাকে। তুমি যদি ওই সঞ্চয়ী আমানতের মেইন কাজটা হচ্ছে যে তুমি নির্দিষ্ট সময় পর পর গিয়ে টাকাটা জমা দিবা। আজকে তোমার 500 টাকা কামাই হয়েছে, তুমি 200 টাকা খরচ করছো, 300 টাকা তোমার এক্সট্রা আছে, তুমি ওই 300 টাকা জমা দিয়ে আসলা। কালকে তোমার 600 টাকা এক্সট্রা আছে, তুমি 600 টাকা জমা দিয়ে আসলা। যে কোনো অ্যামাউন্ট তুমি জমা দিতে পারো, এটাতে কোনো সমস্যা নাই। অবশ্য ব্যাংক ভেদে এবং দেশের আর্থিক নীতি অনুসারে মুনাফার হার ওঠানামা করে। সঞ্চয়ী হিসাব পরিচালনার জন্য কোনো ব্যাংক আমানতকারীর চেক বইয়ের পাশাপাশি এটিএম বা ডেবিট কার্ডও প্রদান করে থাকে। ডেবিট কার্ড কি আর ক্রেডিট কার্ড কি, এই জিনিসটা একটু লিখে নিতে পারো। ডেবিট কার্ড, ডেবিট কার্ড হচ্ছে এমন কার্ড, এটাকে বলতে পারো যে প্রিপেইড কার্ড। প্রিপেইড কার্ড, নিজের টাকা তুলবা, নিজের টাকা ব্যাংক থেকে না তুলে এটিএম থেকে তুলবো। হ্যাঁ, তুমি যে টাকাটা জমা করে রেখে আসছো সে টাকাটা তুমি তুলতে পারবা এই ডেবিট কার্ড দিয়ে। এখানে ব্যাংক তোমাকে এক্সট্রা 4 আনা পয়সাও দিবে না, ঠিক আছে? আর ক্রেডিট কার্ড কি? ক্রেডিট কার্ড হচ্ছে পোস্ট পেইড কার্ড। পোস্ট পেইড কার্ড, তুমি তোমার জীবন বৃত্তান্ত, তুমি তোমার আইডি কার্ডের ফটোকপি, জমি জমার দলিল, এইসব জিনিসপত্র দিয়ে একটা কার্ড নিবা, যেটার বিনিময়ে ব্যাংক তোমাকে কি করবে? বিশ্বাস করে তোমাকে একটা নির্দিষ্ট ক্রেডিট অ্যামাউন্ট দিবে। ক্রেডিট অ্যামাউন্ট মানে হচ্ছে ধরো 1 লাখ টাকা তোমার ক্রেডিট অ্যামাউন্ট। তুমি ওই কার্ডটা দিয়ে 1 মাসের মধ্যে 1 লাখ টাকা খরচ করতে পারবা। কার টাকা খরচ করবা? ব্যাংকের টাকা খরচ করবা। ব্যাংক তোমাকে কেন টাকা দিবে? কারণ ব্যাংক তোমাকে ঋণ হিসাবে বা লোন হিসাবে ওই টাকাটা দিচ্ছে। হ্যাঁ, ক্রেডিট কার্ড হচ্ছে একটা লোন কার্ড। 1 লাখ টাকা তুমি ঋণ নিয়ে রাখলা ব্যাংকের কাছ থেকে, তুমি ওটা মনের সুখে খরচ করবা। এই 1 মাস পরে তোমাকে কি করতে হবে? নির্দিষ্ট ডেটে ওই যে টাকাটা তুমি খরচ করছো 1 লাখ টাকার মধ্যে, ধরো 30,000 টাকা তুমি খরচ করছো, এই 30,000 টাকা তোমাকে ব্যাংকে গিয়ে জমা দিয়ে আসতে হবে। কার টাকা খরচ করলা? ব্যাংকের টাকা। তুমি লোন হিসাবে দিছিল তোমাকে ওইটা ব্যাংক, তোমার কাগজপত্র সব কিছু জমা নিয়ে। এখন তোমার নির্দিষ্ট সময়ে গিয়ে ওই টাকাটা তোমাকে ফেরত দিয়ে আসতে হবে। যদি ফেরত দাও তাহলে ভালো, ব্যাংক তোমার সাথে বাবা সোনা করবে। আর যদি ফেরত না দাও তাহলে ব্যাংক কিন্তু অগ্নিমূর্তি ধারণ করবে এবং তোমার ইন্টারেস্টের মান খুব দ্রুত বাড়তে থাকবে। ধরো 1 লাখ টাকা নিছিলা, পরের মাসে যদি যাও 1,10,000 টাকা দিতে হবে, পরের মাসে যদি দাও 1,30,000 টাকা দিতে হবে। পাগলের মতো বাড়া শুরু করবে। এবং এই ক্রেডিট কার্ডের ফাঁদে কিন্তু অনেকে পা দেয়। যদি তোমার কাছে এরকম সিস্টেম থাকে যে হ্যাঁ তুমি ক্রেডিট কার্ডের বিল নির্দিষ্ট টাইমে মানে ফেরত দিতে পারবা, একদম সিকিউর তোমার টাকা পয়সা, তাহলে তুমি ক্রেডিট কার্ড নিতে পারো। আর যদি তোমার এরকম হয় যে আমি নিলাম, দিতে পারবো কি পারবো না সামনে মাসে কোনো ভরসা নাই, তাহলে তোমার জন্য ক্রেডিট কার্ড একটা অভিশাপ, যেটা আমেরিকা বা উন্নত, মেইনলি আমেরিকার পোলাপান কিন্তু খুবই ভোগে এটার পেছনে। হ্যাঁ, ওরা ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন নেয়, নিয়ে আর বিল দিতে পারে না, লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ ডলার ওদের জমে যায় ঋণ হিসাবে। তাহলে ক্রেডিট কার্ড হচ্ছে পোস্ট পেইড কার্ড, যেটা ব্যাংকের টাকা ঋণ হিসাবে পাওয়া যায়, ঋণ হিসাবে থাকে, যেটা খরচ করা হয় এবং নির্দিষ্ট সময় পর ফেরত দিতে হয়।
তাহলে পোস্টপেইড কার্ড হচ্ছে ক্রেডিট কার্ড, আর ডেবিট কার্ড হচ্ছে প্রিপেইড কার্ড। আগে টাকা জমা দিয়ে আসবে 1 লাখ, তারপর তুমি সেখান থেকে যত খুশি খরচ করো, অ্যাজ ইউ উইশ। আচ্ছা, তো এই দুইটা কার্ডের মধ্যে মজার ব্যাপার হচ্ছে যে ক্রেডিট কার্ডের সুবিধা অনেক বেশি দেয় ব্যাংকগুলা। কেন ক্রেডিট কার্ডের সুবিধা দেয়? কারণ ব্যাংক চায় যে তুমি ওর কাছ থেকে ঋণ নাও এবং ঋণ পরিশোধ করতে একটু সময় লাগাও। লাগাইলে কি হবে, ও এক্সট্রা অনেক বেশি টাকা পাবে, তোমার কাছ থেকে সুদ তুলতে পারবে জোর করে। আর ডেবিট কার্ডে ওর খুব একটা মানে সুবিধা দেয় না। কেন? কারণ তোমারই তো টাকা, তুমি তো খরচ করতেছো, ব্যাংকের কি লাভ? কোনো লাভ নাই, তেমন কোনো লাভ নাই আর কি। তাহলে ডেবিট কার্ড প্রিপেইড, ক্রেডিট কার্ড পোস্টপেইড। তাহলে সঞ্চয়ী আমানত কি বুঝলাম? যে চলতি আমানতটা আবার একটু রিভিশন করি। চলতি আমানত হচ্ছে এমন একটা আমানত যেটাতে তুমি সকাল বিকাল যে কোনো সময় টাকা জমা রাখতে পারবা, যে কোনো সময় টাকা তুলতে পারবা। আর সঞ্চয়ী আমানত হচ্ছে মেইনলি সেভিংস করবা, ওইখানে তুমি টাকা জমা রাখার উদ্দেশ্যে, তবে দরকার হলে তুলতে পারো, এরকম একটা বিষয়। তো প্রাত্যহিক জীবনে যেমন টাকা জমা করা, টাকা তোলা, টাকা পাঠানো, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা জমা করা, এগুলো ক্ষেত্রে আমানত এই ধরনের আমানত হিসেবে অত্যন্ত উপযোগী। মেইনলি যেখানে উদ্দেশ্যটা হচ্ছে টাকা জমা রাখা, খরচ করা নয়। আচ্ছা, এরপরে যাই মেয়াদি আমানত। মেয়াদি আমানত হচ্ছে এইবার তোমার আর যখন তখনের হিসাব নাই। এবার হচ্ছে তোমার নির্দিষ্ট পরিমাণ টাকা ধরো তোমার কাছে আছে। ধরো তুমি কোনো একটা জায়গাতে একটা জমি বিক্রি করছো 50 লাখ টাকা দিয়ে। এখন এই 50 লাখ টাকা তুমি চাও না যে এই 50 লাখ টাকা তুমি খরচ করবা, তোমার প্ল্যান আছে যে তুমি কিছুদিন পরে ওই 50 লাখ টাকা দিয়ে আরেকটা ভালো জমি কিনবা। সো এই টাকাটা তুমি কোথায় রাখবা? তোমার বাসায় তো রাখতে পারবে না। এবং তুমি জানো যে এই বছরই তুমি জমিটা কিনবা না, তোমার ওই জমিটা যেটা কিনতে চাচ্ছ সেটা কিনতে আরও 3 বছর তোমার টাইম লাগবে। সো এই 3 বছরের জন্য তুমি ব্যাংকে গিয়ে বলবা যে এই যে ভাই, আমার কাছে 50 লাখ টাকা আছে, এই 50 লাখ টাকা আমি আপনার ব্যাংকে এই 50 লাখ টাকা আমি আপনার ব্যাংকে জমা রাখতে চাই। কত বছরের জন্য? 3 বছরের জন্য। এবং এই 3 বছরের মধ্যে এই টাকাটা আমি তুলব না। আপনি চেষ্টা করবেন আমার জন্য এই টাকাটা তোলা যেন খুব কঠিন হয়ে যায়, আমি যেন হুটহাট ইচ্ছা হইলে যেন এই টাকা তুলতে না পারি। হ্যাঁ, আপনি আমার জন্য এটা কঠিন করবেন। ব্যাংকে গিয়ে বলতেছো কেন? কারণ তুমি চাও না যে টাকাটা আসলে খরচ হোক। ব্যাংক বলবে আচ্ছা ঠিক আছে, আপনার টাকার সিকিউরিটি আমি দিব 3 বছর ধরে। 50 লাখ টাকা রাখবেন, 3 বছরের মধ্যে আপনি তুলতে পারবেন, কিন্তু জীবন মরণ পরিস্থিতি হলে তুলতে পারবেন, এছাড়া আমরা আপনাকে তুলতেই দিব না। এবং এই টাকাটা ব্যাংক কী করবে? তোমার কাছ থেকে টাকাটা নিয়ে নিল, নিয়ে 3 বছরের জন্য ব্যাংক এটা ইনভেস্ট করবে, প্রচুর ইনভেস্ট করবে, মনের সুখে যেখানে খুশি ইনভেস্ট করে ওরা প্রচুর টাকা কামাবে এটা দিয়ে। হয় মুনাফা কামাবে ব্যবসায় ইনভেস্ট করে, না হলে কাউকে ঋণ দিয়ে সুদ কামাবে। সো এই ঋণ হোক বা সুদ হোক বা মুনাফা হোক, ধরো 50 লাখ টাকায় 3 বছরে আরও 5 লাখ টাকা ওরা লাভ করে ফেলছে। এই 5 লাখ টাকার মধ্যে 3 বছর পর যখন তুমি তুলবা, তখন তোমাকে বলবে যে আচ্ছা 3 লাখ টাকা আমি রাখলাম, 2 লাখ টাকা আপনাকে দিয়ে দিলাম। তাহলে তুমি 50 লাখ টাকা রেখে 3 বছর পর 52 লাখ টাকা তুলে নিতে পারবা। এটা হচ্ছে মেয়াদি আমানত, যেটার একটা নির্দিষ্ট টার্মের পরে তুমি টাকা তুলতে পারবা। আমি একটু পাখিটাকে তাড়ায় দিয়ে আসি, খুব অত্যাচার করতেছে, মারবো না, তাড়াবো। ওকে, সো এটা ছিল আমাদের সঞ্চয়ী আমানত। হ্যাঁ, মেয়াদি আমানত। তাহলে আমরা একটু লিখে ফেলি মেয়াদি আমানত। মেয়াদি আমানত কি জিনিস? নির্দিষ্ট সময়ের জন্য টাকা রাখা হবে, এর আগে মেয়াদ না শেষ হওয়ার আগে তোলা কঠিন। তোলা যাবে না এমন না, তোলা কঠিন হবে, এবং মেয়াদ শেষের পর বড় অঙ্কের সুদ পাওয়া যাবে। ঠিক আছে, বড় অঙ্কের সুদ পাওয়া যাবে। এটা হচ্ছে তোমার টার্ম ডিপোজিট বা মেয়াদি আমানত। এখানে মেয়াদি আমানতকে বন্ধক রেখে এর বিপরীতে ঋণও গ্রহণ করা যায়, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ধরো তোমার মেয়াদি আমানত আছে, তুমি ওই 5 লাখ টাকা রেখে 50 লাখ টাকা রেখে আসছো, এসে তুমি তো টাকাটা তুলতে পারবে না, তাই না? এখন তোমার কোনো একটা কাজের জন্য ধরো ঋণ দরকার, 5 লাখ টাকা ঋণ দরকার, কিন্তু তুমি যদি 50 লাখ টাকা থেকে তুলে ফেলো, তাহলে কিন্তু ওই জিনিসটা পুরোপুরি ঝামেলায় পড়ে যাবে। তুমি এখন ব্যাংকে গিয়ে কি বলবা যে ভাই শুনেন, আমার তো ওই 50 লাখ টাকা আপনার ব্যাংকে আছে, তাই না? আমি ওই টাকাটা তুলবো না, ওইটা জায়গা মতোই থাক,
কিন্তু আমার ইমিডিয়েটলি 5 লাখ টাকা দরকার, যেটা আমি 7 দিন পরে দিয়ে দিব। তো এখন কি করা যায়? ব্যাংক তখন বলবে যে আচ্ছা ঠিক আছে, আপনার যেহেতু ওই 50 লাখ টাকা আমাদের কাছে জমা আছে ওই অ্যাকাউন্টে, আপনি ওই অ্যাকাউন্টটাকে আমানত রাখেন, ওই অ্যাকাউন্টটাকে বন্ধক রেখে 5 লাখ টাকা আমাদের কাছে এক্সট্রা করে নতুন একটা হিসাবে ঋণ নিয়ে যান। এরপরে যখন আপনি এই 5 লাখ টাকা ফেরত দিয়ে দিবেন, তখন ওই 50 লাখ টাকাতে আর কোনো হাত পড়বে না। ঠিক আছে? তাহলে তুমি তোমার ওই যে বলে না যে একটা স্ট্যাপলার বন্ধক রেখে ধরো আমি 50 টাকা নিয়ে নিলাম, হ্যাঁ, বা একটা ঘড়ি বন্ধক রেখে 500 টাকা নিলাম, এরকম একটা বিষয় থাকে না? সো তোমার কাছে ঘড়িও নাই, স্ট্যাপলারও নাই, কি আছে? ওই যে ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে যেখানে 50 লাখ টাকা আছে, তুমি ওই অ্যাকাউন্টটা দেখায় বলতে পারবা যে তাহলে আমাকে এখন 5 লাখ টাকা ঋণ দেন। ঠিক আছে? মেয়াদি আমানতের আরেকটা জিনিস হচ্ছে যে মেয়াদি আমানত দেখিয়ে ঋণ নেওয়া যায়, ঋণ নেওয়া যায়, এটা হচ্ছে ঘটনা। আচ্ছা, বিশেষ ডিপোজিট স্কিম, এই জিনিসটা কিন্তু আমরা বেশ অনেকেই জানি। ডিপিএস, ডিপিএস জিনিসটা কি? ডিপিএস জিনিসটা হচ্ছে তুমি ডিপিএস জিনিসটা হচ্ছে তুমি নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট পরিমাণ করে টাকা জমা রাখবা। ধরো তুমি বছরে এরকম একটা ডিপিএস খুললা যে প্রতি মাসে তুমি 1,000 টাকা করে জমা রাখবা, তাহলে 12 মাসে কত টাকা হয়? 12 মাসে হয় 12,000 টাকা। কিন্তু এই যে তুমি টাকাটা জমা রাখতেছো প্রতি মাসে জমা রাখতেছো, ব্যাংক তো এই টাকাটা ফেলে রাখে নাই, সে ওটা ইনভেস্ট করছে, করে বছর শেষে দেখা গেল যে 12,000 টাকার জায়গায় সে 15,000 টাকা কামাইছে ওই 12,000 টাকা সারা বছর ধরে ইনভেস্ট করে করে। এখন এই 15,000 টাকার মধ্যে 2,000 টাকা সে রাখবে, 1,000 টাকা তোমাকে এক্সট্রা দিবে। তাহলে কি হইলো? 12,000 টাকা তুমি টোটাল রাখলা, বছর যেই শেষ হলো তুমি যখন ওই টাকাটা তুলতে যাবা দেখবা যে ওইটা 13,000 টাকা ব্যাংক তোমাকে দিচ্ছে। তাহলে ডিপিএস জিনিসটা কি? নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিয়ে দিয়ে মেয়াদ শেষের পর সুদ সহ মূল টাকা ফেরত পাওয়া। ঠিক আছে? এটা হচ্ছে তোমার ডিপিএস। এই যে এখানে দেওয়া আছে ভবিষ্যৎ সঞ্চয় হিসাব, যে ভবিষ্যতে তুমি টাকাটা তুলবা, একসাথে অনেকগুলা টাকা তুলো, তোমারই টাকা, তার সাথে ওই টাকার কিছু সুদ। ঠিক আছে? তো এগুলো তোমরা পড়ে নিবা। এবার যে জিনিসটা বাংলাদেশের মানুষজন খুবই অপছন্দ করে সেই জিনিসটাতে যাই, সেটা হচ্ছে বিনিয়োগ সেবা। বিনিয়োগ সেবা কি? আমরা যেহেতু একটা গরিব জাতি, হিস্টোরিক্যালি কিন্তু আমরা গরিব না, আমরা গত 200 বছরে গরিব হয়ে গেছি, তবে আমাদের রক্তের মধ্যে ওই যে দুর্ভিক্ষর ইয়েটা আছে এখনও। সে কারণে আমরা কি করি? আমরা যে টাকাটা কামাই তার একটা অংশ খরচ করি এবং আরেকটা অংশ আমাদের খাটের চিপায় জমায় রাখি। সারা পৃথিবীতে কিন্তু এটা করে না। সারা পৃথিবীতে কি করে, যে যে নির্দিষ্ট পরিমাণ টাকাটা একজন মানুষের লাগে সে পরিমাণ টাকাটা খরচ করে বাকি অংশটা ইনভেস্ট করে কোনো একটা জায়গাতে, কোনো একটা বিজনেসে ইনভেস্ট করে, কোনো একটা প্রতিষ্ঠানে ইনভেস্ট করে, শেয়ার মার্কেটে ইনভেস্ট করে, হ্যাঁ, করে কি করে ওইখান থেকে আরও নতুন টাকা বানায়। তুমি সারা পৃথিবীর সবচেয়ে বড়লোক মানুষজন যাদের কথা দেখবা, তারা সবাই কিন্তু আলটিমেটলি টাকা পয়সা ইনভেস্ট করেই টাকা পয়সা বানাইছে। কারণ তুমি বিজনেস করে, নিজে বিজনেস করে কয়টা বিজনেস করবা? তুমি একসাথে কয়টা জায়গায় উপস্থিত থাকতে পারবে? খুব বেশি জায়গায় কিন্তু পারবে না। একটা বিজনেস সামলাইতে গেলে আরেকটা বিজনেস ধসে যাবে। শুরুর কথা বলতেছি। এ কারণে বেটার সিস্টেম কি, যে তুমি 2-3টা বিজনেসে ইনভেস্ট করে রাখতে পারো, যাদের বিজনেস দেখে তোমার মনে হচ্ছে যে হ্যাঁ এই বিজনেসটা তো ভালো চলতেছে, এটা ভালো চলবে, আরও বাড়বে। যেমন আমার বাসার পাশে কিছুদিন আগে একটা পিৎজার দোকান দিছে। এই এলাকায় কোনো পিৎজার দোকান ছিল না, ও একদম লাইভ সামনাসামনি আগুনের মধ্যে পুড়ে ওই যে পিৎজা বানায় দিচ্ছে আর কি। তো এই সিস্টেমটা কারো মাথায় আসে নাই, ওই ছেলেটা করছে। আমি দেখতে পাচ্ছি চোখের সামনে যে ও ওইটা খুব উন্নতি করে ফেলবে। আমার কাছে যদি 1 লাখ টাকা থাকতো তাহলে ওরে বলতাম যে তুই এই টাকাটা নিয়ে এইখানে সামনে বসার জায়গা সুন্দর করে কর ভাই, সুন্দর করে দোকান টোকান আরও ভালোভাবে সেট করে 1 লাখ টাকা নিছিস তুই আমারে, আমি ইনভেস্ট করলাম, যে লাভ হবে সেটার 10% করে আমার প্রতি মাসে দিতে থাকবি। হ্যাঁ, এই হলো ইনভেস্ট। দেখা যাবে যে 1 বছরের মধ্যে আমার 1 লাখ টাকা উঠেও গেছে, এরপরেও আমি লাভটা পাইতেই আসি। এটা হচ্ছে ইনভেস্টমেন্টের ব্যাপারটা।
তো বিনিয়োগ জিনিসটা কি এখানে দেওয়া আছে যে লাভের আশায় সঞ্চয় বা গচ্ছিত টাকা ব্যাংকে না রেখে কোথাও ব্যবহার বা লগ্নি করা। লগ্নি মানে হচ্ছে ইনভেস্ট করাকে সাধারণ অর্থে বিনিয়োগ বলা হয়। যেমন ব্যবসায় খাটানো, জমি কেনা, সঞ্চয়পত্র বা বন্ডে বিনিয়োগ করা, স্বর্ণ ক্রয়, শেয়ার ক্রয় ইত্যাদি। সঞ্চয়পত্র বা বন্ড কী জিনিস সেটা আমরা দেখব, শেয়ার কী জিনিস। তো এইসব বিনিয়োগের খাতগুলো আলাদা এবং প্রতিটি খাতের আয় এবং ঝুঁকির পরিমাণ আলাদা। যেমন ব্যবসায়িক বিনিয়োগে মুনাফা এবং ঝুঁকি উভয়ই অধিক। ব্যবসায় যদি ইনভেস্ট করো, ওই যে পিৎজার দোকানে আমি ইনভেস্ট করলাম, এমন কোনো নিশ্চয়তা নাই যে ওর পিৎজার দোকানটা 2 মাস পরে উঠে চলে যাবে না, তাহলে কিন্তু আমার টাকাটা পুরাই গচ্ছা। আবার জমি বা স্বর্ণ ক্রয় করার পর দীর্ঘ সময় অপেক্ষা করলে অনেক ক্ষেত্রে ভালো মুনাফা পাওয়া যায়। যেমন তুমি যদি সোনা কিনে রাখো, তাহলে তুমি 10 বছর পর এটা মোটামুটি শিওর থাকতে পারো যে এটা প্রায় ডাবল দাম হয়ে যাবে। বা জমি যদি কিনে রাখো, জমির ক্ষেত্রে সুবিধাটা কি? জমির ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে যে তুমি প্রতি বছর ফসলও পাইতে থাকবা, আবার জমির দামটাও চড়চড় করে বাড়তে থাকবে, তুমি যেখানে যেই জমি কিনো না কেন। তবে এই দুই ক্ষেত্রে কেনার সময় অনেক বেশি যাচাই বাছাই করার প্রয়োজন হয়। যে 2 নাম্বারি জমি বা ঘাপলাওয়ালা জমি কিনলে কিন্তু বিপদে, যে ভেজাল জমি বা সোনা কিনলে বিনিয়োগের সবটাই নষ্ট। বিনিয়োগের আরেকটি ক্ষেত্র হলো শেয়ার বাজার বা স্টক মার্কেট। এই জিনিসটা বোঝার আছে। এই বাজারে বিভিন্ন কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় করা হয়। কোনো কোম্পানির শেয়ার ক্রয় করা মানে হচ্ছে সেই কোম্পানির অংশীদার হয়ে যাওয়া বা মালিকানায় অংশ নিয়ে নেওয়া। তাহলে প্রথমে আমরা লিখে নিই যে শেয়ার বাজার কি। শেয়ার বাজার হচ্ছে সিম্পলি যেখানে শেয়ার ক্রয় বিক্রয় করা হয়। ক্রয় বিক্রয় করা হয়। এখন শেয়ার জিনিসটা কি, শেয়ার বাজার জিনিসটা কিভাবে কাজ করে? মনে করো আমি স্ট্যাপলার বানাই। ওকে, আমি স্ট্যাপলারের আমার একটা কোম্পানি আছে। এখন এই কোম্পানিটাতে আমি সারা জীবন ধরে এই কোম্পানিটা দাঁড় করার চেষ্টা করলাম, প্রচুর টাকা এটাতে ইনভেস্ট করলাম, করে এটাতেও লাভ আসতেছে। মনে করো এটা 20 কোটি টাকার একটা কোম্পানি হয়ে গেল। ঠিক আছে, 20 কোটি টাকার কোম্পানি। এখন এই 20 কোটি টাকা তো কোম্পানির মধ্যে আছে, তাই না? 20 কোটি টাকা ইনভেস্ট আমি করে ফেলছি, কিন্তু আমার তো প্রতি মাসে 20 কোটি টাকা লাভ আসে না। আমার হয়তো 10 লাখ টাকা লাভ আসে, বা যেটাই লাভ আসুক না কেন, 20 কোটি টাকা কিন্তু ওই কোম্পানির মধ্যে আমি ইনভেস্ট করে ফেলছি, আমি ওটাকে ঢুকাই ফেলছি। ওই টাকাটা ওই কোম্পানির মধ্যে লকড হয়ে গেছে। ওই কোম্পানি থেকে আমি আর টাকাটা বের করতে পারতেছি না। আমি শুধু লাভটা নিতে পারতেছি, কারণ আমার মেশিন কিনা আছে, আমার জনগণের আছে, জায়গা কেনা আছে, এগুলো সবগুলোতে আমার 20 কোটি টাকা ইনভেস্ট হয়ে গেছে। এখন আমার কথা হচ্ছে যে এই 20 কোটি টাকা আমি ওইখানে যে ইনভেস্ট করে ফেলছি, আমার নতুন একটা বিজনেস করার প্ল্যান আসছে। ধরো আমি এখন স্ট্যাপলার না, আমি হচ্ছে মাউস বানাবো। হ্যাঁ, সো এখন আমার টাকা দরকার। আমি ওই 20 কোটি টাকা যেটা ইনভেস্ট করছি সেটা আমি আর বের করতে পারতেছি না। আমি এখন কি করব? আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে আমার কোম্পানির 50% মালিকানা আমি বিক্রি করে দিব। কত পার্সেন্ট? 50%। কিন্তু ওই মালিকানা যদি আমি কোনো একজন ব্যক্তির কাছে বিক্রি করি, তাহলে সে আমার সমকক্ষ হয়ে গেল, তাই না? এখন ওই কোম্পানির যত ডিসিশন সব কিন্তু সে আর আমার সমান সমান অধিকার। সে যদি বলে যে না আমি লাল কালারের স্ট্যাপলার বানাবো, আর আমি যদি বলি যে নীল কালারের স্ট্যাপলার বানাবো, দুইজনের মতামতের গুরুত্ব কিন্তু সমান, তাহলে কোম্পানিতে এখন ক্ল্যাশ লাগবে। সো আমি কিন্তু আমার কোনো কম্পিটিটরের কাছে আমার কোম্পানিটার 50% বিক্রি করব না। করলে কি হবে? আমি নিজে আবার ধরা খাবো। তো আমি এখন কি করব? আমি চিন্তা করব যে এই 50%টাকে আমি 50টা ভাগে ভাগ করব। ঠিক আছে, কোম্পানির 50% মালিকানাকে 50% আমি কয়টা ভাগে ভাগ করব? 50টা ভাগে। ধরো এটাকে 50টা ভাগে ভাগ করব, তাহলে কত টাকা করে আসবে? 20 কোটি টাকার কোম্পানি, 50% মানে হচ্ছে 10 কোটি টাকা। তাহলে 10 কোটি টাকার মালিকানাকে আমি 50টা ভাগে ভাগ করব, তাহলে কত আসে? 10 কোটিকে 50 ভাগে ভাগ করলে 20 লাখ টাকা আসে। সম্ভবত ভুল হইতে পারে হিসাব, যাই হোক। তো ধরো 20 লাখ টাকা আসলো। হ্যাঁ, এই যে আমি 50%-এর মালিকানাকে 50টা ভাগে ডিভাইড করে দিলাম 1%-এর মালিকানায়। প্রতিটা পার্সেন্টেজের মালিকানার দাম কত পড়লো? 20 লাখ টাকা। এখন আমি বললাম যে এই মালিকানাটা আমি একজনের কাছে বেচবো না, আমি এখন 50 জনের কাছে থেকে 20 লাখ 20 লাখ 20 লাখ করে টাকা নিয়ে নিয়ে আমি একটা করে শেয়ার বেচবো। ঠিক আছে, এই যে কোম্পানির 1% করে মালিকানা ভাগ করে করে আমি 50 জনের কাছে বিক্রি করে দিলাম, প্রতিজন 20 লাখ টাকা করে আমাকে দিল। এই জিনিসটাই হচ্ছে শেয়ার বিক্রি করা। কোম্পানির মালিকানার একটা অংশ
ভাগ করে করে নির্দিষ্ট টাকা দাম ধরে ধরে সেটাকে মানুষের মধ্যে বিক্রি করে দেওয়াকে বলা হচ্ছে শেয়ার বিক্রি করা। এখন এই শেয়ার বিক্রি করার ফলে আমার লাভ কি হলো? আমার লাভ কি হলো আর জনগণ কিনবেই বা কেন আমার কোম্পানির শেয়ার? প্রথম আমার লাভটা যেটা হলো যে আমি ইনস্ট্যান্টলি এই 50 জনের কাছ থেকে 20 লাখ টাকা করে তুলে আমি আমার কোম্পানির ওই যে 10 কোটি টাকা কিন্তু আমি তুলে ফেলতে পারলাম একবারে। হ্যাঁ, কোম্পানিতে যেটা আমি 20 কোটি টাকা ইনভেস্ট করছিলাম তার মধ্যে 10 কোটি টাকা কিন্তু এভাবে আমি 50 জনের কাছ থেকে নিয়ে নিয়ে তুলে ফেলতে পারলাম। এবং যেটা হলো যে ওই কোম্পানির এখনও 50%-এর মালিক কিন্তু আমি, আর বাকি সবাই কত পার্সেন্টের মালিক? 1%-এর মালিক। সো ওই কোম্পানির সব ডিসিশনের ম্যাক্সিমাম পাওয়ার কার? আমার। সো ওই কোম্পানিতে কীভাবে চলবে কোম্পানিটা সেটার ডিসিশন কিন্তু এখনও আমার। কোম্পানি কিন্তু আমারই থাকলো, শুধু আমি 50%-এর যেই ইয়েটা সেটা আমি বিক্রি করে দিলাম, দিয়ে আমি 10 কোটি টাকা পেয়ে গেলাম ব্যাক। এই 10 কোটি টাকা দিয়ে আমি একটা নতুন বিজনেস শুরু করতে পারবো এখন, ঠিক আছে? আর এই যে ব্যক্তিরা, ধরো তুমি এই 20 লাখ টাকা দামের একটা করে শেয়ার কিনলা, সবাই কিনছে, তার মধ্যে তুমিও একজন, তুমি আমার কোম্পানির 1%-এর মালিক। এখন এটা কিনে তোমার লাভ কি হলো? প্রথমত হলো যে তুমি এই কোম্পানির একটা মালিক হইলা, তুমি একটা বিরাট কোম্পানির 20 কোটি টাকার একটা কোম্পানির 1%-এর মালিক। এই মালিকানার কিন্তু দাম আছে, তুমি ইচ্ছা করলে এই মালিকানাটা 7 দিন পরে হোক 1 মাস পরে হোক বিক্রি করে দিতে পারবা। হ্যাঁ, বিক্রি করে দিয়ে কিন্তু তুমি আবার ওই 20 লাখ টাকা তুলে নিতে পারবা। যেভাবে তুমি ব্যাংকে টাকা জমা রেখে সিকিউরিটি পাইতা, এখানেও কিন্তু এটা দিয়ে মোটামুটি একটা সিকিউরিটি পাইতেছো। কিভাবে সিকিউরিটি পাইতেছো? এটার পিছনে তুমি যদি একটু খাটাখাটনি করো সিকিউরিটিতে আরও বেড়ে যাবে। কীরকম দেখো, ঘটনা যেটা হয় যে এই যে 50 জন ব্যক্তি আমার কোম্পানির 1% করে শেয়ার কিনে নিয়ে বসে আছে, 20 লাখ টাকা ইনভেস্ট করছে, তুমি তো তার মধ্যে একজন। তুমি কি চাইবা যে তোমার শেয়ারের দামটা কমে যাক? তুমি তো চাইবা না, তাই না? তুমি চাইবা যে তোমার শেয়ারের দামটা বেড়ে যাক। কিভাবে শেয়ারের দাম বাড়বে? শেয়ারের দাম কখন বাড়ে? যখন কোম্পানির দাম বাড়ে। কোম্পানির দাম কখন বাড়ে? যখন কোম্পানির লাভ হয়, ঠিক আছে? সো এতদিন পর্যন্ত এই কোম্পানির মালিক ছিল একজন, আমি। এখন এই কোম্পানির মালিক কয়জন? আমি, তার সাথে এক্সট্রা 50 জন, যার মধ্যে তুমিও একজন। এই 50 জন 51 জন মালিক। 51 জন মালিকের এখন সারাদিন মাথায় চিন্তা থাকবে যে আমি এই কোম্পানিটাকে আরও লাভজনক কিভাবে করব। লাভজনক যদি কোম্পানি হয়, কোম্পানির দাম বাড়বে, কোম্পানির শেয়ারের দাম বাড়বে, ঠিক আছে? সো তুমি এখন কি করবা? ধরো তুমি এটা হচ্ছে ধরো এটা কি ক্যাঙ্গারুর একটা স্ট্যাপলার, ক্যাঙ্গারু কোম্পানিটা আমাদের। তুমি এখন, বা আমরা হচ্ছে ধরো আইফোন, ধরো তুমি অ্যাপেলের একটা স্টক কিনছো। তুমি এখন যেহেতু অ্যাপেলের 1%-এর মালিক তুমি এখন কি করবা? তোমার আশেপাশের যত বন্ধু বান্ধব আছে সবাইকে বলবা, যখনই তাদের হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন দেখবা তখন বলবা যে এই এটা কী ফোন ইউজ করিস, তুই অ্যাপেল কিন। হ্যাঁ, তুমি তোমার বন্ধুদেরকে তখন প্ররোচনা দেওয়ার চেষ্টা করবা তোমার কোম্পানির জিনিসটা কিনতে। কেন? কারণ ও যদি কিনে তাহলে তোমার কোম্পানির লাভ বাড়বে। তোমার কোম্পানির লাভ বাড়া মানে হচ্ছে তোমার শেয়ারের লাভ বাড়া, শেয়ারের দাম বেড়ে যাওয়া। তুমি যেখানেই ল্যাপটপ দেখবা বলবা যে আরে এটা কি ইউজ করিস, তুই ম্যাকবুক ইউজ করলে ওইটা আরও অনেক ভালো। তুমি কিন্তু ওদেরকে বলবা না যে ওইখানে তোমার শেয়ার আছে, এই কারণে তুমি ওইটা বেচার চেষ্টা করতেছো। কিন্তু এই 50 জন শেয়ারের মালিক যখন চেষ্টা করবে ওই কোম্পানিটাকে সবার কাছে প্রমোট করার, তখন কিন্তু কোম্পানির ভ্যালু এমনিই বেড়ে যাবে। সবাই জিনিসপত্র কেনা শুরু করবে, ওই জিনিসটার ভ্যালু ইজিলি আরও তাড়াতাড়ি হয়ে যাবে। সো যেই শেয়ারটা তুমি 20 লাখ টাকা দিয়ে কিনছিলা, দেখা যাবে যে 1 বছর পরে এইভাবে সবার কাছে প্রমোট করাতে, অ্যাডভার্টাইজমেন্ট করাতে দেখা গেল কোম্পানির লাভটা অনেক বেড়ে গেল। 20 লাখ টাকার শেয়ারের দাম এবার 25 লাখ টাকা হয়ে গেল, ঠিক আছে? এতে কোম্পানিরও লাভ হইলো, কিন্তু কোম্পানিটা কিন্তু বড় হয়ে গেল। এই শেয়ার বিক্রি করে দেওয়ার মাধ্যমে কোম্পানিটা বড় হয়ে গেল। আর তার সাথে তুমি যে কিনছিলা, তোমার লাভ কি হইলো? যে তোমার 20 লাখ টাকার শেয়ারের দাম এখন 25 লাখ টাকা হয়ে গেল। তুমি এখন ইচ্ছা করলে এই শেয়ারটা বিক্রি করে দিতে পারো। আর যে বেটা ওই 25 লাখ টাকা দিয়ে তোমার কাছ থেকে ওইটা কিনবে, ওর তো মাথায় আরও টেনশন থাকবে। ও কি করবে? যে আমাকে এই 25 লাখ টাকার শেয়ার এখন 30 লাখ টাকা করতে হবে, তাহলে তো আমি লাভ পাবো, তাই না? সো এই যে যারা শেয়ার কিনে তারাও কোম্পানিটাকে বড় করার চেষ্টা করে, আর কোম্পানির তো ইচ্ছা থাকেই বড় হওয়ার। সো সবাই এখানে কিন্তু উইন উইন সিচুয়েশনে থাকে। সো আমরা কোম্পানি এভাবে হচ্ছে শেয়ার বিক্রি করে কি করতে পারি? যে কোম্পানিটাকে বড় করতে পারি। তাহলে আমরা পয়েন্ট লিখি কিছু। শেয়ার বিক্রি করার সুফল কি কি? এক নাম্বার হচ্ছে
কোম্পানিতে বিনিয়োগ করা টাকা তুলে নেওয়া যায়। যে 20 লাখ টাকা 20 কোটি টাকা আমি ইনভেস্ট করছিলাম, তার মধ্যে 10 কোটি টাকা কিন্তু আমি তুলে নেওয়া যায়। 2 নাম্বার লাভ যেটা হয় সেটা হচ্ছে যে মালিক বেড়ে যায়, ফলে কোম্পানির কি বলে ওইটাকে, প্রমোশন বা অ্যাডভার্টাইজ বেড়ে যায়, ফলে বিক্রিও বেড়ে যায়। সবাই চেষ্টা করে যে কোম্পানিটা যাতে বড় হয়, এই কারণে। 3 নাম্বার যেটা হয় যে কোম্পানি খুব দ্রুত বড় হয়ে যায়, এর ফলে কি হয়, শেয়ারের দাম বেড়ে যায়। কোম্পানি যখন লাভ শুরু করে তখন শেয়ারের দাম বেড়ে যায়, আলটিমেটলি সবাই লাভ হয়, ফলাফলে সবাই লাভবান হয়। তাহলে এইভাবে শেয়ার বিক্রি হয়। এখন শেয়ার বাজার জিনিসটা কি? শেয়ার বাজার বিষয়টা হলো যে এই যে কোন কোম্পানির কত টাকার শেয়ার, কে কিনতেছে, এই জিনিসগুলো তো হিসাব রাখতে হবে। কেউ কালকে এসে যদি বলে যে আমি তোমার কোম্পানির 40%-এর মালিক, তাহলে তো মারামারি লেগে যাবে। তো এটা একটা সেন্ট্রালাইজড হিসাব ব্যবস্থা থাকতে হয়। এই হিসাবটা যেখানে করা হয় সেটাকেই বলা হচ্ছে শেয়ার বাজার। ঠিক আছে? তো যেখানে শেয়ার ক্রয় বিক্রয় করা হয় সেটাকে বলা হয় শেয়ার বাজার। আর শেয়ার বিক্রি করলে একটা কোম্পানি যদি শেয়ার বাজারে নিজেকে নিয়ে নেয়, তাহলে সুবিধা কি, কোম্পানিতে যে টাকাটা ইনভেস্ট হয়েছিল সেটার কিছু অংশ তুলে নেওয়া যায় শেয়ার বিক্রি করে। তারপরে মালিক যেহেতু বেড়ে যায়, তারা সবার কাছে কোম্পানিটাকে তুলে ধরার চেষ্টা করে, কোম্পানির প্রমোশন বেড়ে যায়, বিক্রিও বেড়ে যায়, কোম্পানি দ্রুত বড় হয়ে যায়, শেয়ারের দাম বেড়ে যায় এবং ফলাফলে সবাই লাভবান হয়ে যায়। এটা হচ্ছে আমাদের শেয়ার বাজারের ঘটনাটা। এবং শেয়ার বাজারের সুবিধা হচ্ছে যে লং টার্মে দেখা যায় যে শেয়ার বাজার মোটামুটি স্টেবল একটা জিনিস, যদি বাটপারি না হয়। কিছুদিন আগে কিন্তু বাংলাদেশের শেয়ার বাজারে হিউজ বাটপারি হয়েছে, হ্যাঁ, বড় বাটপারি হয়েছে। এই যে ঢাকা স্টক এক্সচেঞ্জ হচ্ছে যে জায়গাতে ঢাকার শেয়ারগুলো বিক্রি হয়, চট্টগ্রামে স্টক এক্সচেঞ্জ আছে, এরকম। আচ্ছা, এটা গেল আমাদের শেয়ার বাজার। কিছুটা রিস্কি কিন্তু বেশ আমাদের কি বলে লাভজনক। আমরা চলে যাই হচ্ছে 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র। সঞ্চয়পত্র জিনিসটা কি? সঞ্চয়পত্র দেখো, এতক্ষণ পর্যন্ত আমরা বিভিন্ন উপায়ের কথা বললাম যেটাতে আমরা টাকা কিন্তু ইনভেস্ট করতে পারি এবং সেখান থেকে লাভ নিয়ে নিতে পারি। তারপরেও দেখা যায় যে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ টাকা ইনভেস্ট করব সেটাতে একটু রিস্ক আছে, যে 10 লাখ টাকা ইনভেস্ট করব সেটাতে আমি ম্যাক্সিমাম সম্ভাবনা যে সেটা 12 লাখ টাকা হয়ে যাবে, লাভটা আমি পাবো। কিন্তু এরকমও সম্ভাবনা আছে যে কোনো কারণে আমার 2 লাখ টাকা লসও হয়ে যেতে পারে, 10 লাখ টাকা ইনভেস্ট করে 8 লাখ টাকাও হয়ে যেতে পারে। এই ভয়টা যদি কেউ পায়, তাহলে বাঙালি সাধারণত ইনভেস্ট করে না। বাঙালি ওই 10 লাখ টাকা খাটের চিপার মধ্যেই ঢুকায় রাখবে, ওইটা ইনভেস্ট করবে না। লাভের যে আশা, তার চেয়ে লসের কষ্ট বা লসের ভয়টা অনেক বড়। এ কারণে মানুষজন ইনভেস্ট করতে খুব ভয় পায়। এখন প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে বর্তমান পৃথিবীর অর্থনীতি যেভাবে সাজানো, সেটাতে কেউ যদি নিজের বাড়িতে টাকা রেখে দেয়, এইটা সরকারের জন্য, অর্থনীতির জন্য, দেশের জন্য খুব খারাপ। সরকার চায় যে মানুষের যত টাকা, অর্থনীতি চায় মানুষের যত টাকা সবগুলো অর্থনীতিতে ফ্লোয়িং থাকুক, মানে বাজারে থাকুক, টাকাটা লেনদেন হোক, এটা সবাই চায়। প্রবলেম কি, মানুষ যখন টাকা পয়সা খাটের নিচে জমা করে রাখে তখন তো লেনদেন হয় না। 5 বছর 10 বছর ধরে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির কাছে 1 লাখ 2 লাখ টাকা ওই যে কৌটার মধ্যে ঢুকেই আছে। সো এই টাকাটাকে কিভাবে অর্থনীতিতে আনা যায়, এটার একটা ট্রিক হচ্ছে এই সঞ্চয়পত্র। সঞ্চয়পত্র জিনিসটা কি? সরকার তোমাকে বলবে যে এই বাবা শোনো, তোমার কাছে 1 লাখ টাকা আছে, বহু কষ্ট করে তুমি এই টাকাটা জমা করছো, আমি বুঝছি যে তুমি কোনো ব্যবসায় এটা ইনভেস্ট করতে চাও না কারণ রিস্ক আছে, তুমি শেয়ার বাজারে ইনভেস্ট করতে চাও না কারণ শেয়ারের দাম অনেক সময় কমে যায়। তুমি একটা কাজ করো, তুমি আমারে এই 1 লাখ টাকা দাও। সরকার বলবে তুমি আমারে 1 লাখ টাকা দাও, আমি তোমাকে প্রতি মাসে 10,000 টাকা করে দিব। প্রতি মাসে কয় হাজার? 10,000 টাকা করে দিব।
দিলে তোমার 10 মাসে 10,000 টাকা করে দিলে তোমার 1,00,000 টাকা কিন্তু শোধ হয়ে যায়। কিন্তু না সোনামণি, আমি তোমাকে 10 মাস না, আমি তোমাকে 12 মাস ধরে টাকা দিব 10,000 করে। ব্যাপারটা বোঝা গেল? ব্যাপারটা হচ্ছে তুমি জমা দিলা কত? জমা দিলা 100,000, মানে 1,00,000 টাকা। আর ফেরত কত পাইতেছো? ফেরত হচ্ছে প্রতি মাসে পাইতেছো 10,000 গুণ কত মাস ধরে? 12 মাস ধরে। তাহলে কত ফেরত পাইতেছো? 1,20,000 টাকা। ঠিক আছে, ঘটনাটা কি দাঁড়াইলো? তুমি 1,00,000 টাকা দিলা, দিয়ে সেখান থেকে প্রতি মাসে 10,000 টাকা করে 1 বছর ধরে ফেরত পাইলা কয় টাকা? 1,20,000 টাকা। ঠিক আছে, তাহলে তুমি তো দেখতেছো ও মাই গড, সেই লাভ তো। আমি 1,00,000 টাকা রেখে যদি 1,20,000 টাকা 1 বছর পর ফেরত পাই, তাহলে তো এটা আমার সেই লাভ, কারণ আমি তো এটা ইউজ করতাম না, আমি তো ওটা জমাই রাখতেছি। এটা হচ্ছে সঞ্চয়পত্রের খেলা, যে তোমার সঞ্চয়টা তুমি ব্যাংকে বা বাংলাদেশ সরকারের কাছে জমা রাখলা। সঞ্চয়পত্র জিনিসটা সাধারণত ব্যাংক ছাড়ে না, এটা সরকার সরাসরি ছাড়ে, ওই যে ডাক বিভাগ বা এইগুলার আন্ডারে আর কি, বা সোনালী ব্যাংকের আন্ডারে, সরকারি ব্যাংকের আন্ডারে। তো এখানে সরকারের লাভ কি? সরকার তোমার কাছ থেকে 1,00,000 টাকা নিল, নিয়ে 1,20,000 টাকা তোমাকে ফেরত দিল। সরকারের লাভ কি হলো? সরকারের লাভটা হলো এরকম যে 1,00,000 টাকা যেই তোমার কাছ থেকে নিয়ে নিল, ওই টাকাটা তো তোমাকে সেদিন ফেরত দিতে হচ্ছে না, 1 বছর ধরে ফেরত দিবে। সো ওই সরকার কিন্তু ওই টাকাটা ফেলে রাখতেছে না, সরকার ওই টাকাটা এখন ইউজ করতেছে। ইউজ করে 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 সে কিন্তু বেশ টাকা কামাচ্ছে, এবং তোমাকে প্রতি মাসে 10,000 টাকা করে ফেরত দিচ্ছে। আর একটা সুবিধা আছে। সুবিধাটা কি? তোমার কাছে যখন 1,00,000 টাকা একটা বড় অ্যামাউন্ট আছে, তোমার মাথায় প্রথমেই যেটা চিন্তা আসবে যে এই বড় অ্যামাউন্টটা আমি খরচ না করি, এটা আমি বড় কোনো কাজে ইউজ করব। কিন্তু তোমাকে যখন প্রতি মাসে 10,000 টাকা দিচ্ছে, তখন ওই টাকাটা পকেটে নিয়ে কিন্তু তোমার মনে হবে আজকে একটু, সামনে ঈদ আছে, একটু বাজার করি, সামনে হচ্ছে 2 দিন ছুটি আছে, একটু ট্যুর দিয়ে আসি, সামনে আমার ল্যাপটপটা একটু পুরাতন হয়ে গেছে, একটা এসএসডি কিনি, আমার ফোনটা একটু পুরাতন হয়ে গেছে, একটা নতুন কভার কিনি। তোমার পকেটে যখন অল্প পরিমাণ টাকা থাকে, মানে অল্প মানে খুব অল্প না, মিডিয়াম পরিমাণ টাকা থাকে, তখন কিন্তু এটা খরচ করার ইচ্ছাটা তোমার বেশি হয়। তোমার কাছে যখন 1,00,000 টাকা ছিল, তুমি ওটাকে জমা রাখতেছিলা, কিন্তু যেই তোমাকে প্রতি মাসে 10,000 টাকা করে দিচ্ছে, তখন কিন্তু তোমার কাছে বিভিন্ন ধরনের খরচের চিন্তা মাথায় চলে আসবে, যে ওই জিনিসটা একটু কিনি, এই জিনিসটা একটু কিনি। দেখা যাবে যে ওই 10,000 টাকা তুমি বাসায় আনার আগেই তোমার অর্ধেক খরচ হয়ে যাবে। এটাই হয় বাস্তবে। সো সরকার কি ট্রিকটা খেললো তোমার কাছে, তোমার সাথে, যে তোমার 1,00,000 টাকা তো প্রথমে তোমার ঘর থেকে বের করলো, সেটা নিজের কাছে জমা রেখে সেটাকে খরচ করে ওইদিকে টাকা কামাইলো, তোমারে কিছু ফেরত দিল, যেটা যেটা তোমারে ফেরত দিল সেটাও কিন্তু এখন সাইকোলজিক্যাল খেলা, যে তুমি আর 1,00,000 টাকা জমা করতে যতটা আগ্রহী ছিলা, 10,000 টাকা জমা করতে কিন্তু ততটা আগ্রহী হবে না, কারণ ছোট টাকা, এটা জমা রেখে কি হবে। তখন তুমি কি করবে? ওই টাকাটা খরচ করবা, তোমার ওই টাকাটা কিন্তু অর্থনীতিতে অ্যাড হয়ে গেল, তুমি আর্থিক অন্তর্ভুক্তির মধ্যে পড়ে গেলা। হ্যাঁ, এইটা হচ্ছে সরকারের লাভ। তাহলে তোমার লাভ হচ্ছে তুমি 1,00,000 টাকা দিয়ে 1,20,000 টাকা পাচ্ছ, আর সরকারের লাভ হচ্ছে ম্যাক্সিমাম সময় দেখা যায় যে ওই 10,000 টাকা তুলেও মানুষ খরচ করে ফেলে। সো সরকারের লাভ হচ্ছে পুরা টাকাটাই তোমার পকেট থেকে বের করে অর্থনীতিতে ঢুকায় দিতে পারলো। এটা হচ্ছে এই যে সঞ্চয়পত্র বিভিন্ন ধরনের আছে, এগুলা তুমি দেখে নিতে পারো। নির্দিষ্ট মেয়াদ পূর্তির আগে 10 লক্ষ টাকা বিনিয়োগ করতে হয়, তারপর 5 বছর মেয়াদি হয়, এগুলা প্রতি মাসে মুনাফা পাওয়া যায়। এরকম কিছু আছে যে তোমাকে আবার শুধু মুনাফাটা দিবে, তোমাকে যে মুনাফা বা সুদ যেটা হবে সেটা দিবে, আর তোমার মেইন টাকাটা কিন্তু থেকে যাবে। এরকম হইতে পারে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক, এটাতে তোমার যেই ইন্টারেস্ট বা ডলার এই জিনিসগুলা কিন্তু তোমাকে দিবে, আর মেইন টাকাটা থেকে যাবে। ঠিক আছে, তাহলে সঞ্চয়পত্রের খেলাটা হচ্ছে এটা। এরপরে আমরা চলে যাই ঋণ সেবা। আমাদের মোটামুটি 53 মিনিট হয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে, 1 ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করা যাবে না, 1 ঘন্টায় শেষ করা যাবে না, আর একটু সময় লাগবে, 2টা ক্লাস দিয়ে দিব। ঋণ সেবা, হোয়াট ইজ ঋণ সেবা? ঋণ তো জানোই যে তোমাকে ঋণ দিবে। ঋণ সেবার মধ্যে আছে হচ্ছে যে চলমান ঋণ। চলমান ঋণ আর চলমান অ্যাকাউন্ট জিনিসটা একই। চলমান অ্যাকাউন্ট যেটা বলছিলাম যে তুমি এই যে এখানে চলতি আমানত, যেটাতে তুমি
তোমার টাকা জমা দিয়ে আসবা, যখন তখন তুলতে পারবা। এক্ষেত্রে কি হয় যে তুমি নিজের টাকা জমা দিয়ে আসবা না, ব্যাংকই তোমাকে কিছু টাকা তোমার নামে রেখে দিবে এবং যখন তখন তোমাকে তুলতে দিবে। এই ধরনের চলমান ঋণ সুবিধা রয়েছে। আওতায় ঋণ গ্রহীতা বছরের যে কোনো সময় তার ঋণ সীমা পর্যন্ত উত্তোলন করতে পারে। ধরো তোমাকে ব্যাংক 1 লাখ টাকা তোমাকে দিল, দিয়ে বলল যে এটা তোমার নামে ঋণ রাখা হলো, তোমাকে একবারে দিয়ে দিচ্ছি না, তোমার অ্যাকাউন্টে থাকলো, তুমি যখন খুশি এটা তুলতে পারো। এই 1 বছর পর যখন পূর্ণ হয়ে যাবে তখন এই 1 লাখ টাকার বিনিময়ে তুমি 1,10,000 টাকা এই অ্যাকাউন্টের মধ্যে রেখে দিবা। রেখে দিলে তোমার ঋণটা ক্লোজ হয়ে যাবে। আর যদি রাখতে না পারো, 1 লাখ টাকার বিনিময়ে 1,10,000 টাকা অ্যাকাউন্টে না রাখতে পারো, তাহলে তোমার ঋণটা আবার নবায়ন হবে এবং তোমাকে তারপরে আরও বেশি টাকা দিতে হবে। ঠিক আছে? তো আমদানি রপ্তানি ব্যবসার জন্য ঋণ, এগুলো আমদানি রপ্তানি ব্যবসা যারা করে, ইম্পোর্ট এক্সপোর্ট, ইমপেক্স বলা হয়, তারা এই টাইপের ঋণ পায়। মেয়াদি ঋণ হচ্ছে যে নির্দিষ্ট সময়ের জন্য যে ঋণ প্রদান করা হয়, সাধারণত কৃষি, খামার স্থাপন, বড় জিনিসপত্র, ব্যবসায়িক অবকাঠামো বা বিল্ডিং টিল্ডিং তৈরি করার জন্য যে ঋণ, সেটা ধরো 20 বছরের জন্য দিয়ে দিল এবং এই ঋণের টাকা একসাথে পাওয়া যায় এবং প্রতি মাসে কিস্তি আকারে পরিশোধ করতে হয়। প্রতি মাসে তোমাকে কিস্তি আকারে দিতে হবে। এই ঋণের সবচেয়ে বড় সুবিধা হলো গ্রাহক ঋণের অর্থ পরিকল্পনামাফিক ব্যবহার করে আয়মূলক কার্যক্রম পরিচালনা করতে পারে। বড় একটা ঋণ নিয়ে নিলা, তুমি কাজকর্ম করলা, করে টাকা পয়সা দিতে পারবা ধীরে ধীরে। এগুলা ছাড়াও দেশের কৃষক, মজুর, নারী, অসহায়, অনগ্রসর জনগোষ্ঠী সবার জন্য বিভিন্ন টাইপের ঋণ বাংলাদেশে আছে। এগুলা দেখে নিবা। এসএমই ও বিশেষায়িত ঋণ বিভিন্ন ভোক্তা ঋণ হিসেবে পরিচিত, এগুলাকে বলা হয় ভোক্তা ঋণ। এ সকল ঋণের মধ্যে কৃষি ঋণ দেশের অঞ্চলের বর্গা চাষিরা গ্রহণ করতে পারে। কৃষির জন্য প্রয়োজনীয় বীজ, সার, এগুলো জিনিসপত্র কেনার জন্য এটা ইউজ করতে পারে। কৃষি এবং পল্লী ঋণের ক্ষেত্রে ঋণের জন্য নির্ধারিত মুনাফা ব্যতীত যে সুদটা তোমাকে দিতে হবে, 1,000 টাকা নিলে তোমাকে 1,200 টাকা দিতে হবে, সেটার বাদে আর কোনো চার্জ দিতে হবে না। প্রসেসিং ফি বা মনিটরিং ফি এগুলো কিছু দিতে হবে না। সাধারণত ঋণ নিলে অনেক টাইপের চার্জ দিতে হয়। একে তো তোমাকে টাকা দিচ্ছে, সেটা আবার ম্যানেজ করতেছে ব্যাংক, সো ওরা কিন্তু অনেক টাইপের চার্জ তোমার কাছ থেকে নেয়। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে সিএমএসএমই। সিএমএসএমই হচ্ছে কটেজ বা কুটির শিল্প। খুবই ছোট্ট একটা বাসার মধ্যে ধরো কিছু একটা জিনিস বানাচ্ছে, সেটা কুটির শিল্প। মাইক্রো বিজনেস 2-4 জন মিলে বানাচ্ছে। স্মল বিজনেস 20-25 জন মিলে বানাচ্ছে। মিডিয়াম বিজনেস 200 জন মিলে হয়তো একটা ফ্যাক্টরি চালাচ্ছে, এটা হচ্ছে মিডিয়াম বিজনেস। এই টাইপের ইয়েগুলার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু ঋণ পাওয়া যায়। আচ্ছা, এইখানে একটা জিনিস দেওয়া আছে, দেখো, বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমের আওতায় প্রান্তিক বা ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী, ধরো একদম রিক্সা চালায় এরকম একটা মানুষের ক্ষেত্রে, বা ক্ষুদ্র ব্যবসায়ীর অর্থনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখার জন্য 10 টাকা ব্যাংক হিসাবধারীদের জন্য স্বল্প ঋণ সুবিধার ব্যবস্থা আছে। এটাকে বলা হয় নো ফ্রিলস অ্যাকাউন্ট। নো ফ্রিলস কথাটার মানে হচ্ছে নো ফ্রিলস অ্যাকাউন্ট। হ্যাঁ, 10 টাকা দিয়ে নেওয়া যায়, 10 টাকায়। এইটার কোনো ঝামেলা নাই, এটাকে তোমার অনেক বড় কোনো ইয়ে করতে হবে না। ফ্রিল মানে হচ্ছে যে এক্সট্রা জিনিসপত্র, ধরো একটা বার্গারের উপরে যে সস দেয় ওইটাকে বলা যেতে পারে ফ্রিলস। হ্যাঁ, বা ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপর যদি চিজ দেয় গলায়, ওইটাকে বলা হতে পারে ফ্রিলস, মানে এক্সট্রা জিনিস। এটা এমন একটা অ্যাকাউন্ট যেটাতে এক্সট্রা কিচ্ছু নাই, তোমার নির্দিষ্ট টাকা দিয়ে তুমি একটা হিসাব খুলবা, একটা অ্যাকাউন্ট খুলবা 10 টাকা দিয়ে, এরপর তুমি ওইখান থেকে ঋণ টিন তুলতে পারবা, এরকম একটা অ্যাকাউন্ট। আর কোনো এক্সট্রা সুবিধা নাই, তোমাকে ক্রেডিট কার্ড দিবে না, ডেবিট কার্ড দিবে না, কিচ্ছু দিবে না। এ কারণে এটাকে বলা হয় নো ফ্রিলস অ্যাকাউন্ট, যেটা 10 টাকা দিয়ে একদম অতি দরিদ্র মানুষের জন্য এটা ইউজ করা হয়। এছাড়া বিভিন্ন টাইপের ঋণ টিন আছে, এগুলো তোমরা দেখে নিবা। তাহলে আমরা শেষ মনে হয় করতে পারবো, দেখি, এটা খুব বেশি সময় লাগবে না। বিমা জিনিসটা সুন্দর এখানে দেওয়া আছে। বিমা জিনিসটা কি? বিমা জিনিসটা হচ্ছে যে যখন দেখা যায় যে একটা এলাকায় সাধারণত সবার একসাথে বিপদ ঘটে না। মনে করো তুমি একটা মোটরসাইকেল কিনছো 3 লাখ টাকা দিয়ে। 3 লাখ টাকা দিয়ে তুমি মোটরসাইকেলটা কিনে ফেললা, তোমার তো টাকা পয়সা সব শেষ। তুমি এখন জাস্ট ওইটা রান করতে যে মাসে 1,500-2,000 টাকার তেল তুলতে হয়, সেটা তোমার কাছে আছে। কিন্তু এই মোটরসাইকেলটা কেনার 7 দিন পরে একটা অ্যাক্সিডেন্ট হলো এবং মোটরসাইকেলটার এমন একটা ক্ষতি হলো যে সেটার 50,000 টাকা লাগবে খরচ করতে। এখন তোমার কাছে তো ওই টাকাটা নাই, এবং ওই মোটরসাইকেলটা দিয়ে হয়তো তুমি
উবার বা পাঠাও চালাইতা বা ডেলিভারি করতা, তোমার টাকা পয়সা ওইটা দিয়ে কামাই হইতো। এখন ওই মোটরসাইকেলটা যাওয়ার কারণে কিন্তু তোমার কামাই বন্ধ হয়ে গেল পুরাপুরি। তুমি কিন্তু এখন পথে বসে যাবো, ওই মোটরসাইকেলটা তোমার এখন বিক্রি করতে হবে ভাঙাটা, যেটা বেশি দামে বিক্রিও হবে না। এখন এই যে আর্থিক বিপদে তুমি পড়ে গেলা, এই বিপদ থেকে বাঁচার উপায় কি? বিপদ থেকে বাঁচার উপায় হচ্ছে যে বাংলাদেশে তো লক্ষ লক্ষ মোটরসাইকেল আছে, কোটি কোটি মোটরসাইকেল আছে, এবং কোনো না কোনো মোটরসাইকেলের কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ই, আজ হোক কাল হোক হয় অল্প স্বল্প। একটা সিস্টেম করা হলো যে বাংলাদেশের প্রত্যেকটা মোটরসাইকেল চালক প্রতি মাসে 100 টাকা করে একটা ইন্স্যুরেন্স বা বিমা করবে। হ্যাঁ, 100 টাকা করে একটা প্রতিষ্ঠানে জমা দিবে। তো তুমি ওই মোটরসাইকেল কেনার পর থেকে 100 টাকা করে জমা দিলা। 6 মাস পরে যদি তোমার অ্যাক্সিডেন্ট হয় এবং সেটাতে 50,000 টাকা ক্ষতি হয়, তাহলে ওই যে প্রতিষ্ঠানটাতে তুমি সিকিউরিটির জন্য 100 টাকা করে জমা দিতা, ওই প্রতিষ্ঠানটা তোমাকে ওই 50,000 টাকা দিবে এখন, দিয়ে তোমার ওই মোটরসাইকেলটা ঠিক করায় দিবে। হ্যাঁ, তাহলে ঘটনাটা কি হলো যে বিমা হচ্ছে অনেকে মিলে অল্প অল্প করে টাকা দিয়ে বিপদের সময় বড় অঙ্কের সাহায্য পাওয়া। এটা তোমার যানবাহন বিমা হতে পারে, স্বাস্থ্য বিমা হতে পারে, জীবন বিমা হতে পারে। ধরো একটা এলাকায় বা একটা প্রতিষ্ঠানে 100 জন লোক আছে, 100 জন লোক কাজ করে। এখন এর মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে এমন মানুষ যারা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তারা যদি কোনো কারণে মারা যায় তাহলে ওই পরিবারটা পথে বসে যাবে। তো ওই 100 জন মিলে প্ল্যান করলো যে ঠিক আছে, তাহলে আমরা একটা বিমা প্রতিষ্ঠান খুলি, যেখানে আমরা প্রত্যেকে প্রতি মাসে 1,000 টাকা করে জমা রাখবো। এখন এর মধ্যে কেউ যদি অসময়ে মারা যায়, ধরো 40 বছর বয়সে কেউ মারা গেল, তার পরিবারটা বিপদে পড়বে। এখন ওই প্রতিষ্ঠানটা প্রতি মাসে 100 জন ব্যক্তি 1,000 টাকা করে দেয়, 1 লাখ টাকা করে কিন্তু তোলা হয় প্রতি মাসে। এই টাকাটা কিন্তু জমা আছে ওই প্রতিষ্ঠানে। এখন ওই প্রতিষ্ঠানটা যখন কেউ মারা গেল, সে কি করলো যে ওই যে 5 বছর ধরে যে 5 লাখ টাকা তুলছে, এই 5 লাখ টাকা থেকে 3 লাখ টাকা ওই যে মারা গেল তার পরিবারটাকে দিয়ে দিল। এতে কি হলো, ওই পরিবারটা একটা সাপোর্ট পাইলো, বেশ কিছুদিন তারা অন্য কাজটা দিয়ে করতে পারবে। আর বাকিরা তো টাকা দিচ্ছেই, এরপরে যদি কারো ক্ষতি হয় তাহলে পরের বছর আবার তাকে হেল্প করতে পারবে। এইভাবে বিমা প্রতিষ্ঠান চলে, যে অনেকে মিলে অল্প অল্প করে টাকা জমা দিয়ে বড় অ্যামাউন্টের একটা টাকা হয়ে যায়। এরপর ওদের মধ্যে যখন কেউ বিপদে পড়ে তাদেরকে তখন সাহায্য করে। ঠিক আছে, এরকমই একটা জিনিস এখানে দেওয়া আছে, যে একটা জায়গাতে 200টা দোকান ছিল, কারো না কারো আগুন ধরে যায় দোকানে, দেখা যায় যে একটা দুইটা দোকান পুড়ে যায়, সবাই মিলে একটা প্রতিষ্ঠান খুললো, সবাই টাকা জমা রাখলো, এবং যার দোকানে আগুন ধরে তাকে ওরা হেল্প করে আবার আগের মতো অবস্থায় ফিরিয়ে দেয়। এটাকে বলা হচ্ছে ইন্স্যুরেন্স পলিসি বা বিমা। এটা তোমার স্বাস্থ্য বিমা হতে পারে, জীবন বিমা হতে পারে, শিক্ষা বিমা হতে পারে। কোনো কারণে একটা বাচ্চার ধরো পরিবারের হঠাৎ করে বিপদ হয়ে গেল, সে আর পড়াশোনা চালাতে পারতেছে না, এরকম যদি হয় সেক্ষেত্রে সে 100 টাকা করে মাসে দিত, সে ওই পড়াশোনা চালানোর জন্য যত টাকা প্রয়োজন তাকে এখন ওই প্রতিষ্ঠানটা দিবে। যেমন এখানে দেখো, বঙ্গবন্ধু সুরক্ষা বিমা পলিসি গ্রহণে এককালীন প্রিমিয়াম 100 টাকা দিয়ে, তার মানে এইটাতে, এই বিমাটাতে ঢোকার সিস্টেম হচ্ছে 100 টাকা। এই যে দেখো বাৎসরিক লেখা আছে, মানে 1 বছর তোমার মেয়াদ থাকবে 100 টাকা দিলে। এই 1 বছরের মধ্যে যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে তোমার কি করতে হবে, তোমাকে টাকা দিবে। হ্যাঁ, কত টাকা দিবে? এই যে 2 লাখ টাকা কভারেজ পাওয়া যাবে। কভারেজ মানে হচ্ছে কত টাকা পর্যন্ত ওই প্রতিষ্ঠানটা তোমার বিপদটাকে কভার করবে। 2 লাখ টাকা পর্যন্ত তোমাকে কভার করবে। ফুল 2 লাখ কিন্তু সবসময় পাবা না। ধরো তুমি 100 টাকা দিয়ে ওইটাতে ঢুকলা, এই 1 বছরের মধ্যে তোমার একটা হাত ভেঙে গেল কোনো কারণে। এই হাত ভাঙার জন্য তুমি হচ্ছে হসপিটালে গিয়ে 20,000 টাকা তোমার ওষুধপত্র, ব্যান্ডেজ ট্যান্ডেজ সব কিছু মিলে লাগলো। এই 20,000 টাকা তোমাকে দিবে, 2 লাখ টাকা কিন্তু পুরাটা দিবে না, তোমার যতটুকু লাগবে ততটুকু দিবে। ঠিক আছে, আর যদি ওই এক বছরের মধ্যে তোমার কোনো ক্ষতি না হয় তাহলে ওই 100 টাকা তোমার গচ্ছা, ওইটা চলে গেছে, ওইটা আর তুমি ফেরত পাবা না। বিমার সিস্টেম হচ্ছে এটা, তুমি টাকা দিতেই থাকবা দিতেই থাকবা দিতেই থাকবা, আর যদি কোনো দিন তুমি বিপদে পড়ো তাহলে তুমি ওইটা ফেরত পাবা। আর যদি না বিপদে পড়ো তাহলে তোমার ওই টাকাটা নাই, ওটা অন্য কারো বিপদে খরচ হবে। ঠিক আছে, এটা হচ্ছে বিমার সিস্টেম। সো বিমা সম্পর্কে পড়ে নিবা, এখানে কিছু নাই।
মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস বা অনলাইন ব্যাংকিং সেবা, এটা হচ্ছে আমাদের বিকাশ, নগদ, রকেট এই টাইপের জিনিসপত্রগুলো উপায়। এটা খুবই সহজ, প্রত্যেকটা মানুষেরই জানো তোমরা। এখন বিকাশ অ্যাকাউন্ট আছে, বিকাশের সুবিধাটা হচ্ছে যেখানে সেখানে তুমি এটা খুলতে পারো, যেখানে সেখানে তুমি এটা ইউজ করতে পারো, প্রত্যেকটা জায়গাতে। এটাতে ঝামেলা কম, শুধুমাত্র তোমার ন্যাশনাল আইডি কার্ড বা এখন তো স্টুডেন্ট অ্যাকাউন্টও হয়ে গেছে, তুমি ওই যে জন্ম নিবন্ধন দেখায় কিন্তু এই অ্যাকাউন্টটা খুলে ফেলতে পারো এবং এই অ্যাকাউন্টটার মাধ্যমে তুমি লেনদেন করতে পারো। এটার মাধ্যমে আরও নানান ধরনের সেবা পাওয়া যায়। এই যে 10 টাকার হিসাব বা নো ফ্রিল হিসাব আমাদের গণমানুষের সেবার দরজা খুলে দিয়েছে। নো ফ্রিলস অ্যাকাউন্ট বলা হয় এটাকে, ঝামেলাবিহীন অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের, তোমাদের এই জিনিসগুলো পড়তে হবে কার জন্য বা কি কি। এখানে একটা জিনিস আছে KOIC, KOIC বা এটার পুরা ইয়েটা হচ্ছে সরি KYC, এটার মানে হচ্ছে নো ইয়োর কাস্টমার। হ্যাঁ, নো ইয়োর কাস্টমার। একটা ব্যাংক যখন তোমাকে একটা ঋণ দিবে বা একটা জিনিসপত্র তোমার সাথে একটা হিসাব খোলার চেষ্টা করবে, তখন তোমার পরিচয়টাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে তুমি যদি টাকা নিয়ে পালায় যাও, সেক্ষেত্রে তোমাকে ধরবে কিভাবে? তোমার যত টাইপের কার্ড আছে, যেমন ধরো আইডি কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, তোমার বাড়ির জমির দলিলপত্র হতে পারে, তোমার কারোর সাথে সম্পর্ক আছে সেটা হতে পারে, এরকম বিভিন্ন জিনিস দিয়ে তোমার তাদের সেই কাস্টমার অর্থাৎ তোমাকে কিন্তু তারা আইডেন্টিফাই করার চেষ্টা করবে। এই জিনিসটাই হচ্ছে নো ইয়োর কাস্টমার। এটা গেল নো ইয়োর কাস্টমার। এই যে CMSME তো জানো যে কুটির টুটির এইসব কটেজ, এখানে আর তেমন কিছু নাই। নাই মানে অনেক কিছু আছে, এটা জাস্ট পড়া আর মনে রাখার জিনিস। আচ্ছা, এখানে ওই যে বিমাতে একটা জিনিস ছিল যে প্রিমিয়াম আর কভারেজ। এক মিনিট, এই যে 100 টাকা প্রিমিয়াম দিয়ে কভারেজ। তাহলে প্রিমিয়াম জিনিসটা কি? বিমার প্রিমিয়াম হচ্ছে যে কত টাকা মাসে বা বছরে জমা দিতে হয়। আর কভারেজ কত? কভারেজ জিনিসটা কি? কভারেজ হচ্ছে যে বিপদে পড়লে সর্বোচ্চ কত টাকা হেল্প পাওয়া যাবে, সেটা হচ্ছে আমাদের ওই বিমার কভারেজ। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে আসো আর কি আছে এই অধ্যায়ে। ওকে, তাহলে আমরা এবারে চলে যাচ্ছি পরের অধ্যায়, যেটা হচ্ছে কি আছে আমার মাঝে। এই অধ্যায়টাতে তেমন কোনো খুব বেশি জিনিসপত্র নাই, জাস্ট তোমার চিন্তাধারা কীরকম সেটা একটু বোঝার ব্যাপার আছে, যে তোমার আগ্রহ কী, সামর্থ্য কী, মূল্যবোধ কী। আমাদের মতো দেশে সাধারণত স্টুডেন্টদের কোন বিষয়ে আগ্রহ আছে, কি বিষয়ে সামর্থ্য আছে, কি বিষয়ে তার কেমন তার মূল্যবোধ, চিন্তা ধারণা, এইগুলো আসলে খুব একটা ইম্পর্ট্যান্ট হিসেবে দেখা হয় না। অন্তত এখন পর্যন্ত কোনো সিলেবাসে ওই জিনিসগুলো দেখা হয় নাই। যে সিলেবাসটা, যেটা বই আমরা পড়ছি, পড়াশোনা যেটা ক্যান্সেল হয়ে গেল আর কি, আবার আগের সিলেবাস আসবে, এই সিলেবাসটার একটা জিনিস, অনেকগুলো কন্ট্রোভার্সিয়াল জিনিস ছিল তার, বাট এর মধ্যে কিছু জিনিস অবশ্যই বেশ আপডেটেড ছিল, যেটা আসলে চিন্তা করার বিষয় ছিল। যে এখানে তোমাকে শুধুমাত্র ডাক্তার, ইঞ্জিনিয়ার হইতে হবে, কারি টাকা কামাতে হবে, এরকম বিষয় থেকে বের করে একটু তোমার পছন্দ কি সেই জিনিসগুলোর দিকেও একটু যাওয়ার জন্য পুশ করা হচ্ছিল এই সিলেবাসটাতে। সেটার উদ্দেশ্য কী ছিল সেটা অবশ্য তর্ক সাপেক্ষ, কিন্তু এখানে অন্তত এই জিনিসগুলো নিয়ে কথা বলা হচ্ছিল যে একজন স্টুডেন্ট সারা জীবন পড়াশোনা করবে কষ্ট করে, তার আগ্রহটা কি, সে আসলে কি করতে চায়, এই টাইপের জিনিসগুলো আসলে ইম্পর্ট্যান্ট আর কি আজকালকার দুনিয়ায়। কারণ তুমি যদি কোনো একটা বিষয়ে এমন কোনো একটা বিষয়ে যাও যেটাতে তুমি আগ্রহ ফিল করো না নিজে থেকে, তুমি কিন্তু সেখানে এক্সেল করতে পারবা না। তোমাকে ওই মিডিওকার লেভেল পর্যন্ত গিয়ে থেমে যেতে হবে এবং তুমি কখনোই তোমার লাইফের ফুলফিল জায়গাটা পর্যন্ত যাইতে পারবা না। বরং তুমি যদি এমন কোনো ফিল্ডে যাও যেটাতে তোমার নিজের আগ্রহ আছে এবং সেটা করার তোমার সামর্থ্য আছে, তাহলে তুমি দেখা যাবে যে যদি যথেষ্ট চেষ্টা করো তাহলে হয়তো সেই ফিল্ডটাতে তুমি এক্সেল করতে পারবা। তো সেই বিষয়টাই বলা হচ্ছে যে তোমার আসলে আগ্রহ কোন জিনিসটাতে। যে কোনো একটা কথা বলার আগে বা যে কোনো একটা প্ল্যান করার আগে তোমার আসলে চিন্তা করা উচিত যে ওই জিনিসটাতে তোমার আসলেই আগ্রহ আছে কিনা। তার সাথে আরও একটা জিনিস চিন্তা করা উচিত যে তোমার আসলে
যে কাজটা তুমি করতে চাচ্ছ সেটার জন্য তোমার সামর্থ্য আছে কিনা। সামর্থ্য মানে তোমার শরীরের সামর্থ্য আছে কিনা, তোমার মানসিক সামর্থ্য আছে কিনা, তোমার আর্থিক সামর্থ্য আছে কিনা, তোমার সামাজিক সামর্থ্য আছে কিনা, অনেক কিছু কিন্তু চিন্তা করতে হয়। আমরা ছোটবেলায় একদম গ্রামের একটা বাচ্চাকে তুমি জিজ্ঞেস করে দেখবা যে এই তুমি বড় হয়ে কি হতে চাও, ও প্রথমে বলবে আমি বিমান চালাতে চাই, পাইলট হতে চাই। কিন্তু ওর যে বাস্তবতা সেটাতে হয়তো সে ওটা পারবে না। তার যে সে যে পরিমাণ পুষ্টি পাচ্ছে, যে পরিমাণ খাবার দাবার পাচ্ছে চারপাশ থেকে, তার বডির যে গ্রোথ, সেটা দিয়ে কিন্তু একজন পাইলট হওয়ার মতো যে ক্যাপাবিলিটি, ফিজিক্যাল স্ট্রেংথ থাকার দরকার, ও হয়তো ওটা কখনোই করে উঠতে পারবে না। তো তার আগ্রহ আছে কিন্তু সামর্থ্য নাই। আবার তুমি ক্লাসের সবচেয়ে বোকাশোকা একটা ছেলেকে জিজ্ঞেস করে দেখো যে সে আসলে কি হতে চায়, সে হয়তো তোমাকে বলবে যে সে হয়তো ইঞ্জিনিয়ার হতে চায় বা ডাক্তার হতে চায় কি। বাট তুমি দেখতে পাচ্ছ যে এই বেটা যদি ডাক্তার হয় তাহলে রোগীদের বিরাট বড় আহ, কপাল খারাপ আছে। এখানে মূল্যবোধ জিনিসটাও খুব জরুরি, যে কোনো একজন ব্যক্তি কোনো একটা কাজ কেন করতে চায়। বাংলাদেশে ম্যাক্সিমাম লোকজন কাজ করতে চায় একটা কারণে, সেটা হচ্ছে টাকার জন্য। টাকার জন্য কাজ করাতে কোনো খারাপ কিছু নাই। বাট একটা কাজের প্রধান এবং একমাত্র উদ্দেশ্য যখন হয়ে যায় টাকা, তখন সেটা হয়ে যায় খুব বেশি প্রবলেম্যাটিক। যেমন যে ডাক্তারের কথাটাই বললাম, কোনো একজন ব্যক্তির যদি শুধুমাত্র প্ল্যানই থাকে যে টাকার জন্য ডাক্তারি করার, তাহলে তার কাছে তার রোগী কিন্তু সেফ না, তার রোগী কিন্তু খুবই আনসেফ। কারণ সে ওই যে রোগীকে সেই ওষুধটাই দিবে যেটা থেকে সবচেয়ে বেশি কমিশন সে খেতে পারবে, সেই অপারেশনটাই অপ্রয়োজনে করবে যে অপারেশনটা থেকে সে সবচেয়ে বেশি টাকা কামাই করতে পারে। বর্তমানে কিন্তু এটা বাংলাদেশে অহরহ হয়। হ্যাঁ, সো এদিকে আমরা এখন না যাই, আমরা মেইন বিষয়গুলো যেগুলো দেখি সেটা হচ্ছে যে কোনো একটা কাজের তোমার আগ্রহ আছে কিনা, একই সঙ্গে নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য নিজের সে সামর্থ্যটা আছে কিনা সেটা। এবং আরেকটা বিষয় হচ্ছে যে কোনো একটা কাজ তুমি করতে চাচ্ছ, সেটার আগ্রহ আছে, তোমার সামর্থ্যও আছে কিনা তোমার, বাট সেটার পেছনে সঠিক মূল্যবোধটা কাজ করছে কিনা, তুমি যে কাজটা করতে চাচ্ছ কেন করতে চাচ্ছ, এই বিষয়টাও ইম্পর্ট্যান্ট। ঠিক আছে। সো এই যে এখানে একটা ছেলেকে দেখানো হয়েছে, সে হয়তো তার বিভিন্ন কাজে খুব ভালো এক্সেল করতে পারবে। যেমন সে একজন গ্রাফিক্স ডিজাইনার হওয়ার চিন্তা করছে, কিন্তু সে যদি চিন্তা করে যে সে হচ্ছে একজন কি বলে যে ট্রেকার হবে, সে পাহাড়ে উঠবে, এভারেস্ট জয় করবে, তাহলে কিন্তু তার জন্য ওইটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। ইম্পসিবল বলা যাবে না, পৃথিবীতে কোনো কিছু ইম্পসিবল না, কিন্তু তার যেহেতু পায়ে সমস্যা, সো এই টাইপের কাজ করা তার জন্য প্রায় অসম্ভব। সো যার জন্য যেটা পারফেক্ট, তার সেই কাজটা করা উচিত। আচ্ছা, এরপরে মূল্যবোধের একটা বিষয় বলা হচ্ছে, যেমন শুভেচ্ছা বিনিময়ের কথা। কোনো দেশে বা কারোর সঙ্গে সাক্ষাৎ হলে সালামের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করা হয়, আবার কোথাও দেখা হলে গুড মর্নিং, গুড ইভিনিং এইসব শুভেচ্ছা বিনিময় করা হয়। তো এই জিনিসগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন জায়গাতে পার্থক্য আছে। তারপরে দেওয়া আছে যে এইটার মধ্যে আর তেমন খুব বেশি কিছু নাই, আমার পরিচয়। এখানে একটা জিনিস দেওয়া আছে যে তুমি আসলে কি টাইপের মানুষ, সেটা তুমি আসলে ইন্ট্রোভার্ট নাকি এক্সট্রোভার্ট, নাকি তুমি আসলে তোমার দ্বারা আসলে কি হবে, সেটা এই ছক থেকে তুমি অনেকটাই বের করে ফেলতে পারবা। যে তুমি আসলে অন্যের সমস্যায় পড়লে, অন্যরা সমস্যায় পড়লে আমি কি এগিয়ে যাই, আমি কি নিজে উদ্যোগ নিতে পছন্দ করি, নিজে কিছু করতে পছন্দ করি, নাকি অন্য কেউ বলে দিলে সেটা আমি করতে পছন্দ করি। আবহাওয়া যেমনই থাকুক, আমি কি বাইরে খেলতে না গেলে অস্থির হয়ে যাই, নাকি আমি বাসায় থাকতে বেশি পছন্দ করি। এই টাইপের অনেক কিছু আছে। এইটার একটা খুব ভালো ওয়েবসাইট আছে, আমি তোমাদেরকে দেখাইতে চাই এই জিনিসটা। তুমি গুগলে গিয়ে 16 পার্সোনালিটিস লিখে সার্চ দিবা, 16 পার্সোনালিটিস টেস্ট, এই যে এরকম একটা ওয়েবসাইট আছে। এখানে তুমি তোমার টেস্ট দিতে পারবা। তুমি হচ্ছে একটা ইয়ে করবা, যে এখানে একের পর এক কোশ্চেন আসবে, সেই কোশ্চেনগুলোর তুমি অ্যান্সার দিবা, এবং প্রায় 40টা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার পরে এই ওয়েবসাইটটা তোমাকে বলে দিবে যে তুমি আসলে ইন্ট্রোভার্ট নাকি এক্সট্রোভার্ট নাকি অ্যাম্বিভার্ট, কী টাইপের মানুষ তুমি, তোমার আসলে কী টাইপের প্রফেশনে গেলে তুমি এক্সেল করবা, কোন টাইপের মানুষের সাথে তোমার মেশা বেটার হবে, তোমার কী ধরনের চিন্তা ভাবনা তুমি আসলে করো। এবং এটা অনেকটাই মানে সঠিক আমি যতদূর দেখছি, এবং সারা পৃথিবীতে এটা খুবই মানে প্রচলিত একটা টেস্ট। যেমন এরকম খুবই সহজ কোশ্চেন, হাউ রেগুলার ইউ রেগুলারলি মেক নিউ ফ্রেন্ডস, তুমি কি প্রায়ই নতুন বন্ধু বানাও নাকি খুব অল্প বানাও। যেমন আমার ক্ষেত্রে আমি খুব একটা নতুন বন্ধু বানাইতে পারি না। সো আবার একদমই যে কখনোই নতুন বন্ধু বানাই না তা কিন্তু না, মাঝে মধ্যে বানাই। সো এটা হচ্ছে আমার এই জায়গাতে পড়বে, একদমই ডিসএগ্রি না, মোটামুটি ডিসএগ্রি। কমপ্লেক্স অ্যান্ড নভেল আইডিয়াস এক্সাইট ইউ মোর দ্যান সিম্পল অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড ওয়ান্স,
কঠিন জিনিস নিয়ে চিন্তা করতে, জটিল জিনিস নিয়ে চিন্তা করতে কি আমার ভালো লাগে, নাকি সহজে কোনো কিছু হয়ে গেলে ওইটা আমার ভালো লাগে? হ্যাঁ, আমার কঠিন বা জটিল জিনিস নিয়ে চিন্তা করতে ভালো লাগে, তবে খুব জটিল জিনিস আমার আবার মাথায় ঢোকে না। আমার মোটামুটি জটিল জিনিস নিয়ে চিন্তা করতে, তাই আমি এগ্রি দিলাম। ইউ ইউজুয়ালি ফিল মোর পারসুয়েডেড বাই হোয়াট রেজোনেটস ইমোশনালি উইথ ইউ রাদার দ্যান ফ্যাকচুয়াল আর্গুমেন্টস। তুমি কি ইমোশনালি তোমার সাথে যেটা মিলে যায় সেটাতে তুমি বেশি আগ্রহী হও, নাকি মানে ফ্যাক্ট বা একদম সঠিক কথার উপর নির্ভর করে তুমি বেশি আগ্রহী হও? মানে সিদ্ধান্তটা কিসের উপর যায় তোমার, ইমোশনের উপর নাকি ফ্যাক্টের উপর? আমার দুইটার মাঝামাঝি যায়। অনেক সময় ইমোশনালটাকেও আমি খুব গুরুত্ব দিই, আবার ফ্যাক্টটাকেও আমি যথেষ্ট গুরুত্ব দিই। সো এটা আমি মাঝামাঝি রাখলাম। ইউর লিভিং অ্যান্ড ওয়ার্কিং স্পেসেস আর ক্লিন অ্যান্ড অর্গানাইজড। তুমি যেখানে কাজ করো, তুমি যেখানে থাকো, সেটা কি খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো? না, অ্যাবসোলুটলি নট। ইউ ইউজুয়ালি স্টে কাম আন্ডার ইভেন এ লট অফ প্রেশার। অনেক প্রেশারে কি তুমি খুব বেশি কাম থাকতে পারো, মানে একদম কুল থাকতে পারো? আমি মোটামুটি কুল থাকতে পারি, একদম কুল তা না, আমি মোটামুটি যথেষ্ট পরিমাণে কুল থাকতে পারি। এভাবে অনেকগুলা উত্তর দিয়ে দেওয়ার পরে তুমি আসলে তোমার ক্যারেক্টারিস্টিকটা কি সেটা তুমি এখান থেকে তুমি বলে দিবে, এবং সেটা সম্পর্কে ডিটেল তুমি পড়াশোনা করতে পারবা। সো এই জিনিসটা তোমরা, আমি রেকমেন্ড করবো যে তোমরা এই টেস্টটা নিয়ে নিও। আচ্ছা, যে জিনিসটা এখানে দেওয়া আছে আর কি একটু কমপ্লেক্স টাইপের আর কি, এখানে এই হিসাবটা তোমাকে নিজে নিজে করতে হবে, আর ওয়েবসাইটটা তোমাকে হিসাবটা করে দিবে আর কি। ওকে, সো আমরা পরেরটাতে যাই, যে এইটার অনুযায়ী তোমার পেশাগত লক্ষ্য আসলে কি সেটা ঠিক করা উচিত। তুমি আসলে কোন পেশায় গেলে তুমি এক্সেল করতে পারবা সেই জিনিসটা তোমাকে ঠিক করতে হবে। আর তোমার আগ্রহ কি, তোমার সামর্থ্য কি, তোমার মূল্যবোধ কি, তুমি আসলে কি চিন্তা করো, সেই সব জিনিসপত্রগুলো। এখন যে জিনিসটাতে আমরা যাব সেটাকে বলা হচ্ছে SWOT বা SWOT। তো একজন মানুষের স্বাভাবিকভাবেই কিছু সামর্থ্য থাকে, যেগুলা তাকে, ওই যে একটা কোরআনের একটা আয়াত আছে না, যে আমি ভুল বললে আল্লাহ মাফ করুক, সেটা হচ্ছে যে এক আল্লাহ কোনো মানুষকেই তার ক্যাপাবিলিটির উপরে কোনো কিছু চাপায় দেয় না। এটাকে যদি আমরা হ্যাঁ বোধকে কনভার্ট করি তাহলে এরকম হয় যে আল্লাহ মানুষকে সেই দায়িত্বটাই দেয় যেটা তার ক্যাপাবিলিটির মধ্যে থাকে। তার মানে আল্লাহ প্রত্যেকটা মানুষকে কিছু দায়িত্ব দিয়েছে যেটা হচ্ছে তার ক্যাপাবিলিটির মধ্যে সে করতে পারবে। সো কেউ যদি বলে যে আমার জীবনে করার কিছু নাই, এটা একটা ডাহা মিথ্যা কথা হবে, এবং এটা আল্লাহর কথার খেলাফ হবে। কারণ তার নিজস্ব নিশ্চয়ই কিছু না কিছু ক্যাপাবিলিটি আছে। হয় সে সুন্দর ছবি আঁকতে পারে, হয়তো সে হয়তো একজন ডিজাইনার হতে পারতো, সে হয়তো খুব সুন্দর কথা বলতে পারে, তার একজন স্পিকার হইতে পারতো, সে হয়তো খুব কমপ্লেক্স চিন্তাভাবনা করতে পারে, সে হয়তো একজন ম্যাথমেটিশিয়ান হইতে পারতো, অনেক কিছু হইতে পারতো, কিছু না হইলেও কিছু হইতে পারতো, অনেক কিছু হওয়ার আছে পৃথিবীতে। সো কেউ যখন বলছে যে আমার কিছুই করার নাই, তার মানে হচ্ছে সে তার নিজের যেই ক্যাপাবিলিটি সেটাকে এখনও খুঁজে পায় নাই, এবং সে হয়তো পাইতে চেষ্টাও করতেছে না। সো আমাদেরকে আমাদের নিজস্ব যে ক্যাপাবিলিটিগুলো সেগুলো খুঁজে বের করতে হবে। সেটার জন্য আমাদের কিছু জিনিসপত্র মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে সামর্থ্য। আমি আসলে কি করতে পারবো আর কি করতে পারবো না এটা আমার জানতে হবে। আমি কি আইএলটিএস দিয়ে বিদেশে যাইতে পারবো, আমি কি আইএলটিএসে পাশ করতে পারবো কি না, এটা আমাকে পরীক্ষা দেওয়ার আগেই মোটামুটি একটা ধারণা থাকতে হবে। আমি কি 2বার বিসিএস দিলে পারবো কি না সেটা আমার একটা ধারণা থাকতে হবে। আমার যদি ধারণা না থাকে তাহলে আমি জাস্ট শূন্যের মধ্যে তীর ছুঁড়তেছি, এবং শূন্যে তীর ছুঁড়ে আসলে কোথাও কখনোই লাগে না। দুর্বলতা কি, আমার প্রবলেমগুলো কি? যেমন আমার একটা প্রবলেম হচ্ছে যে আমি কোনো কিছু না বুঝে মুখস্থ করতে পারি না, যেটা হচ্ছে বর্তমান যুগের জন্য একটা মানে ভয়ঙ্কর প্রবলেম। তোমাকে অনেক কিছু এই জীবনে না বুঝে মুখস্থ করতে হবে, যেটা আমি পারি না। এটা হচ্ছে আমার ভয়ঙ্কর দুর্বলতার মধ্যে একটা। আমি ওটা মাথায় ঢোকে না। সুযোগ কি, তোমার জীবনের সুযোগ কি কি আছে তোমার, মানে সুযোগ, এই জিনিসটা বললে খারাপ লাগে, বাট সত্যি কথা হচ্ছে যে পৃথিবীতে সবাই সমান সুযোগ নিয়ে জন্মায় না। একই এলাকায় দুইজন বন্ধু, একজনের বাবা হয়তো লাখপতি আর একজনের বাবা হচ্ছে দিনমজুর, দুইজন একই স্কুলে পড়ে, একই ড্রেস পরে স্কুলে যায়, কিন্তু আলটিমেটলি দুজনের সুযোগ কিন্তু সেম না। অর্থনৈতিকভাবে একজন আরেকজনের চেয়ে অনেকখানি আগায় আছে। একজন যার বাবা লাখপতি, সে যদি তার একাডেমিকে একটু ফলো করে ফেলে তাহলে কিন্তু তাকে হয়তো একটা প্রাইভেট প্রতিষ্ঠানে ভর্তি করানোর মতো ক্ষমতা তার বাবার আছে। বাট যার বাবা দিনমজুর, তার কিন্তু কোনো অপশান নাই। সো তার কিন্তু ওই সুযোগগুলো নাই যেটা এই ছেলেটার আছে। সো যার যতটুকু সুযোগ
সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে, সেই সুযোগটাকে মাথায় রেখে কাজ করতে হবে। এটা চ্যালেঞ্জ কি, ওই যে যে বাচ্চাটার বাবা হচ্ছে দিনমজুর, তার কাছে চ্যালেঞ্জ হচ্ছে ওই অবস্থাটা থেকে বের হয়ে আসা, এটা তার জন্য চ্যালেঞ্জ। ওই একই জিনিসটা আবার আরেকজনের জন্য সুযোগ। হ্যাঁ, সো তোমার সামর্থ্য কী কী আছে, তোমার নিজস্ব দুর্বলতা কী কী আছে যেগুলো তুমি কাটায় উঠতে পারবা না, কি কি সুযোগ তুমি পাচ্ছ যেটা অন্য কেউ পাচ্ছে না, আবার কি কি চ্যালেঞ্জ তোমার আছে যে চ্যালেঞ্জগুলো অন্য কারো নাই। এই জিনিসগুলোকে তুমি যদি সুন্দরভাবে সর্ট আউট করো তাহলে কিন্তু তুমি তোমার লক্ষ্যটা কোন দিকে হওয়া উচিত সেটা তুমি খুব সহজেই এখান থেকে ফিগার আউট করে ফেলতে পারবা। এবং এটা শুধুমাত্র তোমার নিজের ক্ষেত্রে নয়, তোমার যে কোনো বিজনেসের ক্ষেত্রে, যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অ্যানালাইসিস করতে হয়, সোয়াট অ্যানালাইসিস। SWOT এই দুইটার মানে কি? SWOT এটার মানে কি? SWOT মানে হচ্ছে স্ট্রেংথ, মানে হচ্ছে তোমার সক্ষমতা, উইকনেস মানে হচ্ছে তোমার দুর্বলতা, অপরচুনিটি মানে হচ্ছে তোমার কি সুযোগ, আর হচ্ছে থ্রেট মানে হচ্ছে তোমার চ্যালেঞ্জ। হ্যাঁ, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, চ্যালেঞ্জ, এটা হচ্ছে সামর্থ্য মানে স্ট্রেংথ, উইকনেস মানে দুর্বলতা, অপরচুনিটি মানে সুযোগ, আর চ্যালেঞ্জ মানে হচ্ছে তোমার ওই যে কি বলে থ্রেট, তোমাকে কি কি থ্রেট ফলো মানে ফেস করতে হবে সেটা। আচ্ছা, এটা গেল হচ্ছে SWOT অ্যানালাইসিস বা বিশ্লেষণ। আচ্ছা, এরপরে আয়নায় নিজেকে আবিষ্কার করে, এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। তোমাদের মধ্যে ম্যাক্সিমামই গত 2 বছর সম্ভবত কি বলে প্রেজেন্টেশন দিয়ে অভ্যস্ত। প্রেজেন্টেশন দিতে গেলে দেখবা যে তোমাদের অনেকেরই হাত পা কাঁপা শুরু করে, এটা কিন্তু প্রত্যেকেরই হয়, প্রত্যেকেরই হয়। এখন এই জিনিসটা কাটানোর উপায় কি? এই জিনিসটা কাটানোর একটা উপায়, খুব সহজ একটা উপায় এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার আয়নার সামনে দাঁড়ায় নিজের সাথে নিজে কথা বলা, নিজের চোখের দিকে তাকায় নিজে কথা বলা। তবে এটা খুব বেশি যে কার্যকর তা না, আমি বলবো যে এর চেয়ে অনেক বেশি কার্যকর একটা উপায় আছে, সেটা হচ্ছে তোমার ভিডিও করা, নিজের ভিডিও নিজে করা। যেমন সবচেয়ে বেশি কঠিন একটা কাজ হচ্ছে ক্যামেরার দিকে তাকায় কথা বলা, তার চেয়ে বেশি কঠিন হচ্ছে যে যখন তোমার পাশে 4-5 জন লোক আছে তার মধ্যে দাঁড়ায় একটা ক্যামেরার দিকে তাকায় কথা বলে, এটা ভয়ঙ্কর কঠিন। এটা যদি কেউ রপ্ত করতে পারে তাহলে 100টা 1000টা মানুষের সামনে কথা বলা তার কাছে কোনো ব্যাপার না। তোমাকে যেটা করতে হবে যে তুমি ফোন নিবা, ফোন নিয়ে নিজেকে রেকর্ড করবা, 5 মিনিট একটা কথা বলবা, একটা জিনিস সম্পর্কে তুমি বলবা, বলার পরে সেই কথাটা তুমি আবার দেখবা। হ্যাঁ, দেখলে দেখবা যে তোমার ওই কথার মধ্যে অনেকগুলা ও হ্যাঁ এগুলো অনেক কিছু চলে আসছে। এই জিনিসগুলো তুমি পরের দিনে যখন রেকর্ড করবা তখন চেষ্টা করবো ওই ও হ্যাঁ গুলা বাদ দেওয়ার। একদিনে যাবে না, 7 দিনে যাবে না, 15 দিন পর দেখবা যে তোমার ওটা ধীরে ধীরে স্মুথ হওয়া শুরু করছে এবং তুমি মানুষের সামনে কথা বলতে কমফোর্ট ফিল করতেছো, তোমার আর ভয় লাগতেছে না ওইভাবে। সো নিজের সামনে যখন নিজেকে প্রকাশ করতে পারবা তখন কিন্তু মানুষের সামনেও নিজেকে প্রকাশ করতে পারবো। আমাদের দেশের বিরাট একটা প্রবলেম হচ্ছে আমরা ধরে নিই যে সবাই সব কিছু বুঝে ফেলবে। আমি বলতেছি না তাই বলে কি বুঝবে না? না ভাই, বুঝবে না, কেউ বুঝবে না। প্রত্যেকটা মানুষের আরেকজনের কথা বোঝার জন্য তার কথাটা শুনতে হয়। তুমি যদি তোমার কথা নাই বলো, তুমি যদি নিজেকে এক্সপ্রেস নাই করো, তাহলে আরেকজন তোমাকে বুঝবে না। সো নিজেকে এক্সপ্রেস করা শিখতে হবে, সেটাই হচ্ছে আয়নায় দাঁড়ায় নিজেকে আবিষ্কার করতে হবে। স্বপ্ন ছোঁয়ার গল্প, এগুলো জিনিসপত্র তোমরা পড়ে নিবা। এখানে মাইল ফলক দেওয়া আছে। মাইল ফলক হচ্ছে যে তুমি একটা ফুল পরিকল্পনা যেটা তুমি করবা, সেই পরিকল্পনাটার কে ছোট ছোট ভাগ করে করে নেওয়া। যেমন ধরো তুমি একটা, এই যে এখানে দেওয়া আছে যে তুমি একটা ক্যারাটে যেটাকে বলা হয়, ক্যারাতেতে যদি ব্ল্যাক বেল্ট অর্জন করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে? 24 সালের জুন মাসে তোমাকে হচ্ছে কোর্সে ভর্তি হইতে হবে। প্রথমে ভর্তি যদি না হও তাহলে তো ব্ল্যাক বেল্ট নিতে পারবে না। এরপরে 3 মাস 4 মাস পর করার পর জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর 3 মাস পরে তুমি হয়তো ইয়েলো বেল্ট পাবা। এরপরে আবার 2 মাস পরে হয়তো একটা ব্রাউন বেল্ট পাবা, অরেঞ্জ বেল্ট পাবা, এরপরে ধীরে ধীরে রেড বেল্ট পাবা। এভাবে যেতে যেতে একটা করে মাইল ফলক করতে করতে তোমার 2 বছর পর জুন 24-এ তুমি শুরু করছিলা, জুন 26-এ গিয়ে তুমি পেয়ে যাবা হচ্ছে ব্ল্যাক বেল্ট। তাহলে এইগুলা প্রত্যেকটা একটা মাইল ফলক। তুমি ইচ্ছা করলেই শুরু থেকে ডিরেক্টলি কিন্তু ব্ল্যাক বেল্টে যেতে পারবা না। এটা হচ্ছে মেইন কথা যেটা বলা হচ্ছে। এরপরে যেটা আছে যে মাইল ফলক জিনিসটা কি সেটা সম্পর্কে দেওয়া আছে, এটা পড়ে নিবা, তেমন কিছু নাই। রিসোর্স যা যা লাগবে সেটা লক্ষ্য করা। রিসোর্স কি কি লাগবে? তুমি গ্রাফিক্স ডিজাইনার হইতে চাও, তোমার কোনো কম্পিউটার নাই, তাহলে তুমি গ্রাফিক্স ডিজাইনার হইতে পারবা না। সহজ কথা, তুমি ডিজাইনার হইতে পারবা। আমি বলছি তুমি ডিজাইনার হইতে পারবা, কারণ ডিজাইনার হইতে কিন্তু কম্পিউটার লাগে না। কি লাগে? একটা
পেন্সিল লাগে, একটা স্কেল লাগে, একটা চাঁদা লাগে, হয়ে যাওয়া যায় ডিজাইনার। গ্রাফিক্স ডিজাইনার হইতে গেলে কম্পিউটার লাগে, ঠিক আছে? যেমন তুমি টাইপিং শিখতে চাও বাট তোমার নাই, কম্পিউটার নাই। তুমি ক্রিকেট শিখতে চাও বাট তোমার কাছে ব্যাট নাই, তাহলে তুমি যেটা করতে চাইবা সেটার জন্য তোমার কিছু জিনিসপত্র লাগবে, ফিজিক্যাল জিনিসপত্র লাগবে। যেমন নার্সারি করতে গেলে তোমার গাছের চারা লাগবে, মাটির প্রস্তুতের জন্য ছুরি কোদাল জিনিসপত্র এগুলো লাগবে, কিভাবে তুমি চারা লাগাবা সেই সব জিনিসের বই পুস্তক লাগবে, এগুলো হচ্ছে তোমার ইম্পর্ট্যান্ট জিনিসপত্র। এখানে এই পয়েন্টগুলো খুব ইম্পর্ট্যান্ট। কোনো পরিকল্পনা কি কি সাফল্যে ভূমিকা রাখে সেটা হচ্ছে এখানে দেওয়া আছে, যে কার্যকর যোগাযোগ সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখে। তুমি আসলে কি করতে চাও সেটা যদি তুমি ভাগ ভাগ করে পয়েন্ট বাই পয়েন্ট লিখে ফেলো, এতদিনের মধ্যে আমি এটা করতে চাই, এতদিনের মধ্যে আমি এটা করতে চাই, কিভাবে করতে চাই, কার সাথে করতে চাই, কি কি প্রবলেম আছে সেটাতে, কি কি সুবিধা আছে সেটাতে, এটা যদি লিখে ফেলো তাহলে তোমার কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় এবং মানুষকে বোঝানো তোমার জন্য সহজ হয়ে যায়। আচ্ছা, তো পুরো কাজটি সম্পন্ন করতে বা লক্ষ্য করতে এটা একটা সহায়ক গাইড হিসেবে কাজ করে। এর মাধ্যমে কাজের অগ্রাধিকার নির্বাচন করা সহজ হয়। মানে একটা বড় কাজের মধ্যে কোন কাজটা আগে করবা, কোন কাজটা পরে করবা, তুমি কি আগে গাছের চারা কিনবা নাকি আগে মাটি ঠিক করবা নার্সারি করার ক্ষেত্রে, সেই জিনিসটা আগে তুমি সিলেক্ট করতে পারবা যদি এটা তোমার একদম সুন্দরভাবে লেইড আউট থাকে। রিসোর্স সংগ্রহ এবং বন্টন সহজ হয়, কোন জিনিসটা কিনতে হবে, কোন জিনিসটা ইউজ করতে হবে, প্রতিবন্ধকতা বা চ্যালেঞ্জ সম্পর্কে অগ্রিম জানা যায়, বা যে কী কী চ্যালেঞ্জ তোমার আসতে যাচ্ছে, সমাপ্তি রেখা বা ডেডলাইন সম্পর্কে আগে থেকেই জানা যায়। তুমি যদি যথেষ্ট বুঝে শুনে নার্সারি করো তাহলে তুমি জানতে পারবা যে তোমার কোন মাসে কোন ফসলটা ওঠার কথা, তোমাকে কিন্তু হতাশ হয়ে বসে থাকতে হবে না। সহজেই কাজের অগ্রগতি জানা যায়, যে তোমার কত দূর যাওয়ার কথা ছিল আর কত দূর আসলে গেছো সেটা নিয়ে কথা হয়। এখানে দেওয়া আছে যে রেজুমে বা তোমার প্রোফাইল, যে কিভাবে একজন ব্যক্তির কাজকর্ম সব কিছু সম্পর্কে লেখা যায়, প্রোফাইলের নমুনা, এই যে নাম ধাম দিয়ে এগুলো তোমরা পড়ে নিবা, এখানে বোঝানোর কিছু আছে বলে আমার মনে হয় না। আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে পরের ইয়েতে। আচ্ছা, এই অধ্যায়ের একটু নোট যদি আমরা রাখতে চাই তাহলে কি কি আসে এই অধ্যায়ের নোটের মধ্যে? আমরা প্রথমেই রাখবো হচ্ছে যে কাজের ক্ষেত্রে কি কি লাগে। কাজের ক্ষেত্রে তিনটা জিনিস লাগে, তিনটি জিনিস মাথায় রাখতে হয় বা লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে। প্রথমটা কি, আগ্রহ আছে কিনা, তারপরটা হচ্ছে সামর্থ্য আছে কিনা, তারপরেরটা কি, তারপরে হচ্ছে মূল্যবোধ। তাহলে আগ্রহ কি, কোনো একটা জিনিস করার ইচ্ছা, সামর্থ্য কি, সেটা করার মতো ক্যাপাবিলিটি আছে কিনা সেটা, আর মূল্যবোধ হচ্ছে তুমি আসলে ওটা কেন করতে চাও, মানে ভালো কাজের জন্য করতে চাও নাকি খারাপ কাজের জন্য করতে চাও সেটা। আচ্ছা, তো এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে তোমার পার্সোনালিটি অনুযায়ী, তোমার পার্সোনালিটির বাংলা হচ্ছে ব্যক্তিত্ব, ব্যক্তিত্ব অনুযায়ী কোন ধরনের কাজ করা উচিত হবে এবং তোমার সেই জিনিসটা করলে তুমি ভালো করতে পারবা। তুমি ইন্ট্রোভার্ট হলে কেমন করবা, এক্সট্রোভার্ট হলে কেমন করবা সেটা। এরপরে আসে হচ্ছে সোয়াট অ্যানালাইসিস। এটার মধ্যে যদি আমরা দেখি, এসতে হচ্ছে কি থাকে, স্ট্রেংথ মানে কি, স্ট্রেংথ মানে হচ্ছে সামর্থ্য বা শক্তি। হ্যাঁ, এরপরে কি আসে, স্ট্রেংথের পরে আসে হচ্ছে উইকনেস মানে আসে হচ্ছে দুর্বলতা। হ্যাঁ, এরপরে আসে হচ্ছে অপরচুনিটি মানে হচ্ছে সুযোগ কি কি আছে সেটা লিখব। এরপরে আসে হচ্ছে থ্রেটস, থ্রেটস মানে হচ্ছে চ্যালেঞ্জ। হ্যাঁ, কী কী চ্যালেঞ্জ তোমাকে অতিক্রম করতে হবে, নিজেকে আবিষ্কার করা বা নিজের চিন্তাগুলোকে প্রকাশ করার উপায় কি? ভালো একটা উপায় হচ্ছে আয়নায় নিজের সাথে কথা বলার প্র্যাকটিস করা। হ্যাঁ, প্র্যাকটিস করা, এটা গেল। এরপরে
চলে যাব আমরা স্বপ্ন ছোঁয়ার গল্প, এগুলো তোমরা পড়ে নিবা। মাইল ফলক কি? মাইল ফলক হচ্ছে একটা কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে নেয়া। হ্যাঁ, মাইল ফলক স্থির করে নিলে আমাদের জন্য কাজ করাটা অনেক বেশি সহজ হয়ে যায়। মাইল ফলকের যেই সুবিধাগুলো আছে এগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, এগুলো পরীক্ষা আসতে পারে। এরপরে এই যে চাকরির সময় নিজের বায়োডাটা বা রেজুমে, এটাকে প্রোফাইল বলা হয়। হ্যাঁ, নিজের জীবন বৃত্তান্ত, একজন মানুষের জীবন বৃত্তান্ত, পড়াশোনা, সবকিছুর সংক্ষিপ্ত, এক পেজের মধ্যে সংক্ষিপ্ত একটা, মানে সংক্ষিপ্ত কি বলবো এটাকে, সংক্ষিপ্ত নোট, এটাকে বলতে পারো যে তুমি একটা প্রোফাইল বা রেজুমে। হ্যাঁ, এটা হচ্ছে প্রোফাইল বা রেজুমে। তো এইখানে আমাদের মোটামুটি এই অধ্যায়টা শেষ হয়ে যায়। এর পরে আমরা চলে আসি পরের অধ্যায়টাতে, যেটা হচ্ছে তোমাদের অনেকের এক একজনের এক এক অধ্যায় আছে। আমি যে সিলেবাসটা ফলো করতেছি সেটাতে আছে হচ্ছে কেয়ার গিভিং 2। কেয়ার গিভিং 2 অধ্যায়টাতে কি আছে? কেয়ার গিভিং 2, যেটা কেয়ার গিভিং 2। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস শেখানো হয়েছে, আমরা একটু যদি শর্টকাটে দেখে নিই। সেটা হচ্ছে যে তোমাকে প্রেশার মাপা শেখানো, তারপরে হচ্ছে ডায়াবেটিস মাপা শেখানো, আর হচ্ছে অক্সিজেনের পরিমাণ মাপা শেখানো, দেখানো হয়েছে। এগুলো তোমরা পড়ে নিবা। আমি যে জিনিসগুলো তোমাদের বোঝানোর মতো আছে সেটাতে চলে যাই। এই যে ধাপগুলা, তোমার ওষুধ খাওয়ানোর ধাপগুলা যেটা, সেটা পড়ে নিবা। এই যে ডাক্তাররা সাধারণত 1+1+1 এইভাবে লিখে থাকে ঔষধ। তুমি যদি দেখো যে 1+0+1 লেখা আছে, তার মানে হচ্ছে যদি এরকম লেখা থাকে 1+0+1, এর মানে হলো যে সকালে একটা খাবে, সকালে একটা ওষুধ খাবে, এরপর দুপুরে 0টা খাবে, তার মানে খাবে না, আবার রাতে গিয়ে একটা খাবে। এখানেও যদি 0 থাকতো তার মানে হচ্ছে শুধুমাত্র সকালে খাবে। সবগুলাতে 0, এটাতে 1, এর মানে কি বলতো? এর মানে হচ্ছে যে শুধুমাত্র রাতে একটা খাবে। এর প্রথমটা হচ্ছে সকাল, পরেরটা হচ্ছে দুপুর, পরেরটা হচ্ছে রাত। ঠিক আছে, এরপরে আবার কিছু ওষুধ আছে যেগুলা খাবারের আগে খাইতে হয়, আবার কিছু ওষুধ আছে যেগুলো খাবারের পরে খাইতে হয়। যেগুলো সাধারণত পানি দিয়ে গলে যায়, যে ওষুধগুলো ওয়াটার সলিউবল, সেগুলোকে সাধারণত বলে যে খাবারের আগে খেতে। আর যেগুলা লিপিড সলিউবল বা তেল জাতীয় জিনিস লাগে হতে, সেটাকে বলা হয় খাবারের পরে খেতে বলে সাধারণত ডাক্তাররা। তো বিভিন্ন ওষুধের নিয়ম কানুন মেনে খেতে হবে, তাছাড়া কিন্তু ওই ওষুধটা তোমার পেটে গেলেও কাজ করবে না। হ্যাঁ, আমরা অনেক সময় আগের ওষুধ পরে খাই, পরের ওষুধ আগে খাই। ওই যে একটা গল্প শুনছো না, যে একজনকে ওষুধ খাইতে বলছে, ঝাঁকায় খাইতে বলছে, তো ও কী করছে, খেয়ে ফেলছে। খেয়ে ফেলার পরও মনে হচ্ছে আহা, ডাক্তার তো আমাকে যে ঝাঁকাইতে বলছিল, ও তখন নিজের বডি ঝাঁকানো শুরু করছে যে আমাকে তো ডাক্তার ঝাঁকাইতে বলছিল, আগে তো মনে নাই, এখন পরে ঝাঁকাই। তো এরকম হচ্ছে বা আরেকজনকে বলছে যে তোমার ওষুধটা খাওয়ার আগে একটু আগুনে ধরে গরম করে নিবা, গরম করে খাবা। তো ও খাওয়ার আগে ওর মনে নাই যে গরম করতে হবে, ও খাওয়ার পরে যা চুলার উপর গিয়ে বসে আছে যে একটু ওষুধটা গরম হয়ে যাক, এরকম একটা বিষয়। তো যখনকার জিনিস তখন করতে হবে। এরপর আমরা চলে যাই যে পালস রেট মেপে দেখি। পালস রেট কাকে বলে? পালস রেট লেখো। পালস রেট হচ্ছে 1 মিনিটে মানুষের হৃদস্পন্দনের সংখ্যা। 1 মিনিটে একজন মানুষের হার্ট কতবার ধুকধুক করতেছে, সেটা হচ্ছে পালস রেট। এই পালস রেট আমরা বিভিন্নভাবে মাপতে পারি। প্রথমটা হচ্ছে রেডিয়াল পালস। রেডিয়াল পালস কি? বেজ অফ থাম্ব, এই যে এটা হচ্ছে আমাদের হাতের, এইটা হচ্ছে আমাদের বৃদ্ধাঙ্গুল। এই বৃদ্ধাঙ্গুলের বেজ মানে হচ্ছে গোড়া, এই জায়গাতে যদি তুমি হাত দাও তাহলে দেখবা যে পালস পাওয়া যায় এই জায়গাতে, এই বৃদ্ধাঙ্গুলের গোড়াতে। ওকে, এটাকে বলা হচ্ছে বেজ অফ থাম্ব বা রেডিয়াল পালস। ওকে, এরপরে আসে হচ্ছে টেম্পোরাল পালস। সাইড অফ ফোরহেড মানে হচ্ছে কপালের পাশে, এই জায়গাতে যদি হাত দাও দেখবা যে টিক 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 করে, এইখান থেকে তুমি টেম্পোরাল পালস পাবা। ক্যারোটিড পালস কোথায় পাবা? সাইড অফ নেক, এই জায়গাতে পাবা, এই জায়গাতে।
ক্যারোটিড পালস পাবা, ঘাড়ের দুই পাশে এটি পাওয়া যায়। আর ব্র্যাকিয়াল পালস কোথায়? ইনার অ্যাসপেক্ট অফ এলবো। এলবো মানে হচ্ছে আমাদের কনুইয়ের মাঝখানে এই জায়গাটা যেটা আছে, ভাঁজটা আছে, এই জায়গাতে তুমি যদি হাত দাও তাহলে এখানে পালস পাবা, যেখানে সাধারণত সুই দেওয়া হয়। তো এই জায়গাটাকে বলা হয় ব্র্যাকিয়াল পালস। এটাতে তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে, মনে রাখতে হবে এগুলা। তো পালস রেট পরিমাপ করার জন্য কি করতে হবে? স্বাভাবিকভাবে আমরা যখন টেনশানে থাকি তখন আমাদের পালস রেট কিন্তু বেড়ে যায়, আমাদের বুক ধরফর করা শুরু করে। সো যখনই কারো পালস রেট মাপতে যাওয়া, সে যেন কুল ডাউন অবস্থায় থাকে সেটা খেয়াল করতে হবে। আরামদায়ক একটা পজিশনে বসায় দিবা, শোয়া দিবা, 5 মিনিট গল্প করবা, এরপরে হাতে আস্তে করে ধরে ওইখানে পালসটা ধীরে ধীরে মেপে ফেলবা। এই আপনার পালস মাপবো, আপনি এখনই ইয়ে হন, এই সেই এরভাবে টেনশান দিবে না। টেনশান দিলে কিন্তু পালস উল্টাপাল্টা চলে আসবে, হ্যাঁ, বেশি হয়ে যাবে। সো আলতোভাবে এখানে চাপ দিয়ে আস্তে করে তুমি পালসটাকে মেপে নিতে পারো, খুবই সহজ। একটা ঘড়ির দিকে তাকায় থাকবা 60 সেকেন্ড ধরে, দেখবা যে ঘড়ি আসলে কাজ করতেছে কিনা। এই যে এইভাবে হাত দিলে ধীরে ধীরে দেখবা যে ওখানে টিকটিক করতেছে। 1 মিনিট ঘড়ির কাঁটা ঘুরে আসতে আসতে কতবার এটা গুনতে থাকবা, দেখবা যে 60 বার, 70 বার, 80 বার এরকম করে যাবে। তো এটা হচ্ছে তোমার পালসের পরিমাণ। সাধারণত 70 বারের মতো হইতে পারে। আচ্ছা, এরপরে চলে আসি আমরা পালস অক্সিমিটার। অক্সিমিটার জিনিসটা আমরা আসলে কেউই জানতো না সাধারণত। এই করোনার সময় এই জিনিসটা আসছে যে অক্সিজেন স্যাচুরেশন। করোনা কী করতো? আমাদের ফুসফুসকে অ্যাটাক করতো এবং আমাদের ফুসফুসের যে অক্সিজেন নেওয়া দেওয়ার যে টেকনোলজি, সেই টেকনোলজিটাতে ঝামেলা বাধাইতো আর কি। তো কী হয়তো আমাদের রক্তে অক্সিজেনের পরিমাণ হঠাৎ করে প্রচণ্ড পরিমাণ কমে যেত। সো এটা কিভাবে বোঝা যায়? এটা হচ্ছে এই আঙ্গুলের উপরে একটা মেশিন দেওয়া হয়, যে মেশিনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এই মেশিনটা দিলে এটা একই সাথে তোমার পালস দেখায়। এই যে দেখো 75 দেওয়া আছে না, এটা হচ্ছে পালস। 75 বার হচ্ছে ধুকধুক করছে। আর উপরে যে 97 দেওয়া আছে সেটা হচ্ছে পার্সেন্টেজ, কত পার্সেন্ট তোমার রক্তে কি বলে ওইটা, অক্সিজেন আছে। হ্যাঁ, তাহলে পালস অক্সিমিটার দুইটা জিনিস মাপে একই সাথে। একটা হচ্ছে পালস মাপে, মানে কতবার ধুকধুক করছে হার্ট। আর দ্বিতীয় যেটা মাপে সেটা হচ্ছে যে অক্সিজেন মাপে, অক্সিজেনের পরিমাণটা মাপে। তো পালস যেহেতু 70-75 এরকম থাকার কথা, এটা ঠিক আছে। আবার যেহেতু আমাদের অক্সিজেনের পরিমাণ 95 থেকে 100 থাকার কথা, এই যে 95 থেকে 100% থাকার কথা, এই 97 এইটাও কিন্তু ঠিক আছে। সো 95 বা 90 এর নিচে যদি নেমে আসে তাহলে কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের ফুসফুস ঠিক মতো কাজ করছে না। হ্যাঁ, এভাবে আমাদের পালস অক্সিমিটার কাজ করে। আচ্ছা, রেসপিরেটরি রেট। রেসপিরেটরি রেট মানে হচ্ছে শ্বাস প্রশ্বাসের হার। শ্বাস প্রশ্বাসের হার হচ্ছে একজন মানুষ কতবার মিনিটে শ্বাস ছাড়ে, শ্বাস নেয়, এটা টোটালটা মিলে একবার। তো বিশ্রামরত অবস্থায়, সাধারণ অবস্থায় মানুষ মিনিটে 12 থেকে 20 বার শ্বাস ছাড়ে আবার শ্বাস নেয়। তার মানে হচ্ছে 5 সেকেন্ড থেকে 3 থেকে 5 সেকেন্ড ধরে একটা শ্বাস দেওয়া নেওয়া করে স্বাভাবিক অবস্থায়, রেস্টেড অবস্থায়। আর মানুষ যখন অনেক বেশি পরিশ্রমের কাজ করে তখন তোমরা জানো স্বাভাবিকভাবেই যে মানুষের হার্ট রেটও বেড়ে যায়, মানুষের শ্বাস প্রশ্বাসের পরিমাণও বেড়ে যায়, খুব দ্রুত শ্বাস নেওয়া শুরু করে, যেমন দৌড়ালে যেটা হয় আর কি। এটা হচ্ছে পালস, শ্বাস নেওয়ার রেট বা রেসপিরেটরি রেট। রেসপিরেটরি মানে হচ্ছে আমাদের শ্বাসের যে রেটটা সেটা। তবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে শ্বাসের পরিমাণ কিন্তু অনেক বেশি। এরা 30 থেকে 60 বার মিনিটে শ্বাস নেয়। তুমি দেখবা যেহেতু ছোট বডি খুব দ্রুত রক্তটা পাম্প করতে পারে, দুক 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 করে। তুমি দেখবা ছোট বাচ্চাদের ক্ষেত্রে খেয়াল করে দেখবা খুব দ্রুত ওরা শ্বাস নেওয়া ছাড়া করে, একদম ছোট বাচ্চা যেগুলা। তবে বড় যত মানুষ হইতে থাকে তত রেসপিরেটরি রেটটা কিন্তু কমতে থাকে 12 থেকে 20 বার। আচ্ছা, একটু উপরের দিকে যাই। এই যে একজন সুস্থ মানুষ প্রতি মিনিটে 60 to 90, 60 থেকে 90 বা 100 বার হচ্ছে হার্টবিট হয়, আর 12 থেকে 20 বার। আবার বড়দের তুলনায় বাচ্চাদের পালস রেট কিন্তু আরও বেশি হয়। ছোট বাচ্চাদের পালস রেটও বেশি, রেসপিরেটরি রেটও বেশি, অর্থাৎ হৃৎপিণ্ডের ধুকধুকের পরিমাণও বেশি, ফুসফুসের টানা নেওয়ার পরিমাণও কিন্তু বেশি। আর বড় মানুষদের কিন্তু এটা অনেক কম। হ্যাঁ, আচ্ছা, তো শ্বাস প্রশ্বাসের হার মাপার সিস্টেমটা কি? এই যে বিশ্রামরত অবস্থায় বিছানায় শুয়ে দিলে ভালো হয়। এরপরে তাকে বলবা না যে তুমি তার শ্বাস প্রশ্বাস মাপতেছো, জাস্ট খেয়াল করবা যে শ্বাস নিলে বুক ওঠানামা করে, অথবা তুমি নাকের উপরে হাত দিয়ে দেখতে পারো যে ছাড়তেছে কিনা। এভাবে দেখে দেখে 1 মিনিট টাইম নিয়ে কতবার সে শ্বাস নিল, কতবার সে শ্বাস ছাড়লো, এই জিনিসটা জাস্ট নোট করে রাখবা, তাহলে
ডান। এটা হচ্ছে ঘটনা। এরপর আমরা চলে যাই যেটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস, সেটা হচ্ছে রক্তচাপ বা ব্লাড প্রেশার মাপা। ব্লাড প্রেশার হচ্ছে আমাদের শরীরের ভিতরে যে ধমনীগুলো আছে, যে শিরাগুলো আছে, সেগুলো দিয়ে রক্ত যায়, রক্ত আসে। এই রক্ত যখন যায় তখন সেটার একটা নির্দিষ্ট চাপে যায়, আবার যখন রক্তটাকে হৃৎপিণ্ড টেনে নেয় বডি থেকে, তখন কিন্তু সেটা আরেকটা নির্দিষ্ট চাপে থাকে। যখন হৃৎপিণ্ডটা সংকুচিত হয় তখন কিন্তু গোটা বডিতে চাপের চোটে রক্তটা ফ্লো হয়ে যায়। এই যখন হৃৎপিণ্ড সংকুচিত হয় অর্থাৎ রক্তচাপটা বেশি হয়ে যায়, চাপের চোটে সব জায়গায় যায়, এই সময় যে প্রেশারটা মাপা হয় সেটাকে বলা হয় সিস্টোলিক প্রেশার। এই যে দেখো এখানে দেওয়া আছে, এই যে হৃৎপিণ্ড যখন সংকুচিত হয় তখন রক্তনালীতে চাপ বেশি থাকে, এটাকে বলা হয় সিস্টোলিক প্রেশার। এরপরে চাপ দিয়ে সব জায়গায় পৌঁছায় দিল, এরপর যখন ওটা আবার ছেড়ে দেয় তখন গোটা বডি থেকে রক্তটা কিন্তু হৃৎপিণ্ডের দিকে চলে আসে, এবং যেহেতু হৃৎপিণ্ডটা বড় হয়ে গেছে, জায়গা ছেড়ে দিছে, সো এখানে কিন্তু চাপটা কমে যায়। সেই চাপটাকে বলা হয়, ওই সময় যে চাপটা থাকে সেটাকে বলা হয় ডায়াস্টোলিক প্রেশার। হ্যাঁ, সিস্টোলিক আর ডায়াস্টোলিক প্রেশার। আমাদেরকে এই দুইটা প্রেশারই মাপতে হয়, যে হৃৎপিণ্ড যখন চাপ দিচ্ছে তখন কত, হৃৎপিণ্ড যখন ছেড়ে দিচ্ছে তখন কত। সাধারণত একজন সুস্থ মানুষের 120/80 মিলিমিটার এইচজি থাকার কথা। হ্যাঁ, পারদ চাপ থাকার কথা। 120 হচ্ছে সিস্টোলিক যখন চাপ দিছে, আর যখন চাপটা ছেড়ে দিছে তখন সেটা থাকার কথা 80 মিলিমিটার। এর বেশি যদি হয় তাহলে সেটা প্রবলেম্যাটিক, এর কমও যদি হয় তাহলেও সেটা প্রবলেম্যাটিক। তবে যখন মানুষের বয়স বেশি হয় তখন সাধারণত প্রেশারটা একটু বেশি হয়, 90 থেকে 140 পর্যন্ত যায় আর কি। হ্যাঁ, বা এই যে এটা বলছে সিস্টোলিকের ক্ষেত্রে, সিস্টোলিক না কই বলছে, এই যে বয়স ভেদে পরিসীমা, তবে এই পরিসীমা রোগী ভেদে এবং বয়স ভেদে চেঞ্জ হতে পারে। সেটা সিস্টোলিক কত যাইতে পারে, যেটা 120 থাকার কথা সেটা রেঞ্জ হতে পারে 90 থেকে 140, আর যেটা ডায়াস্টোলিক থাকার কথা 80 সেটা থাকতে পারে কত, 60 থেকে 90। যেমন আমার সাধারণত থাকে হচ্ছে 110/110 বাই কত, 110/70। আমার যদি 120/80 চলে আসে তাহলেই মনে হয় যে আমার প্রেশার বেড়ে গেছে। হ্যাঁ, যদিও স্ট্যান্ডার্ড হচ্ছে 120/80, আমার জন্য স্ট্যান্ডার্ড হচ্ছে 110/70। সো তোমারটা আলাদা হইতে পারে। বয়স হিসেবে, মানুষের ওজন হিসেবে, হাইট হিসেবে, মেটাবলিজম হিসেবে অনেক কিছুর উপর ভিত্তি করে মানুষের একটা স্ট্যান্ডার্ড প্রেশার থাকে। আচ্ছা, সো এটা হচ্ছে দুইটা। তাহলে নিচের যে প্রেশার, তাহলে আমরা সিস্টোলিক কাকে বলবো? সিস্টোলিক হচ্ছে হৃৎপিণ্ড চাপ দেওয়ার সময় রক্তের যে চাপ থাকে। আচ্ছা, আর ডায়াস্টোলিক কি? ডায়াস্টোলিক হচ্ছে হৃৎপিণ্ড চাপ ছেড়ে দেওয়ার সময় রক্তের যে চাপ থাকে। তাহলে সিস্টোলিক থাকার কথা সাধারণত 120, আর ডায়াস্টোলিক থাকার কথা সাধারণত 80। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তাহলে রক্তচাপ পরিমাপ করার বিভিন্ন টাইপের যন্ত্রপাতি আছে, আমরা এগুলোর সাথে পরিচিত। এই যে অ্যানারয়েড যেটা, সেটার সাথে তোমরা কিন্তু অনেক বেশি পরিচিত। আর ডাক্তাররা সাধারণত ইউজ করে যে পারদের এইটা। হ্যাঁ, এটা একটু বেশি অ্যাকুরেট, আর বর্তমানে ম্যাক্সিমাম জায়গায় ইউজ হয় হচ্ছে ডিজিটালটা। এটাতে ঝামেলা কম, জাস্ট হাতে লাগায় দিলেই হয়ে যায়। তো এটার কিছু যন্ত্রপাতি আছে। আর একটা জিনিস হচ্ছে যে এই যে প্রেশার মাপার, ব্লাড প্রেশার মাপার যে মেশিন, সেটাকে কিন্তু প্রেশার মাপার মেশিন বলে না, এটার একটা নির্দিষ্ট নাম আছে। এটার নাম হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। এটার ভিতরে দেখবা যে লেখা থাকে, এই জিনিসটা যদি তোমার বাসায় থাকে তাহলে এটার ভিতরে তুমি দেখবা যে লেখা আছে স্ফিগমোম্যানোমিটার। অর্থাৎ এটাতে শুধু রক্তচাপই মাপা যায়, রক্তপাপ না, রক্তচাপ। তো অ্যানারয়েডটার বেশ কিছু দেওয়া আছে, সেটা দেখো আমাদের যেই জিনিসপত্রের চেহারা দেওয়া আছে সেখানে। প্রথমত যেটা থাকে সেটা হচ্ছে কাফ মানে হচ্ছে যে হ্যান্ডকাফ লাগায় না, চোরদের যে হ্যান্ডকাফ লাগায়, হাতে লাগানো হয় এরকম যে কোনো জিনিসকে কাফ বলা হচ্ছে। সো প্রেশার মাপার সময় হাতে এখানে যেহেতু লাগায় দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে প্রেশার কাফ। ঠিক আছে, তো এই হাতে যে জিনিসটা লাগানো হয় এই জায়গাতে সেটাকে বলা হচ্ছে প্রেশার কাফ। আর এরপরে দেওয়া হচ্ছে আর্টারি পজিশন ইন্ডিকেটর। এটাই ইন্ডিগ্রেটর হবে না, এটা ইন্ডিকেটর লেভেল, যে আর্টারিটা কোথায় থাকবে। তোমার এই যে
হাতের যে এখানে ইয়েটা আছে, যে জায়গাটাতে দিবে সেটার পজিশনটা কোথায় থাকবে, সেটা তোমার যেখানে সেন্সরটা আছে সিম্পলি ওই সেন্সরটা এখানে না দিয়ে, মানে যেই জায়গাতে দিতে হবে সেটা না দিয়ে যদি তুমি ঘুরায় অযথা এক জায়গায় দাও তাহলে কিন্তু ওইটা ঠিক মতো কাজ করবে না। সো এই আর্টারি পজিশনটা তোমার হাতের যেখানে ওই যে মাঝখানের অংশটা সেখানে রাখতে হবে। এটা গেল। ইন্ডেক্স মার্কিং আছে, টিউব কানেক্টর আছে। এই জিনিসটার সাথে টিউব দিয়ে দুইটা জিনিস কানেক্টেড, একটা হচ্ছে ইনফ্লেশন বাল্ব যেটা দিয়ে ওই যে চাপ দিয়ে বাতাস ঢুকানো হয়, আর একটা হচ্ছে এয়ার রিলিজ ভাল্ব। এই ভাল্বটাকে ছেড়ে দিলে বাতাসটা ফুস করে বের হয়ে চলে যায়। আর এখানে হচ্ছে অ্যানারয়েড ম্যানোমিটার, এটা হচ্ছে মেইন জিনিস। যখনই তুমি চাপ দিতে থাকবা এখানে কাঁটাটা উপর দিকে উঠতে থাকবে, এই জিনিসটা ফুলে উঠবে, হাতের উপর চাপ দিবে এবং ওইখানে চাপটা যখন রক্তের চাপের সাথে একদম মিলে যাবে তখন কি হবে, এখানে মজার ব্যাপারটা হচ্ছে এই বাতাসের চাপ যখন রক্তের চাপের সাথে মিলে যায়, ওইটাও 120 এটাও 120 হয়ে যায়, তখন ওই রক্তের চাপ একটু এদিক ওদিক হইলে এই কাঁটাটা একটু ধুকধুক করে নড়ে ওঠে। হ্যাঁ, যখনই রক্তটা চাপ দেয় তখন তো এক্স্যাক্ট 120 থাকে না, ওটা কম বেশি হয়। যখনই কম বেশি হয় তখনই তার সাথে সাথে এই কাঁটাটা নড়ে ওঠে। ওই কাঁটা নড়া দেখে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এখানে একটা ঘটনা ঘটতেছে। এটা তো গেল। তো তাহলে এখানে দেখো সবগুলো সম্পর্কে দেওয়া আছে। এয়ার রিলিজ বাল্ব দিয়ে আমরা বিপি কাফের ভেতরের যে বাতাস সেটা আমরা কিন্তু বের করে ফেলি। ইনফ্লেশন বাল্ব হচ্ছে যেটা দিয়ে ফুলানো হয়, ইনফ্লেশন মানে হচ্ছে কোনো কিছু ফুলে ওঠা। এরপরে হচ্ছে এয়ার রিলিজ বাল্ব দিয়ে বের হয়ে যায় অ্যানারয়েড ম্যানোমিটার, এটা তো গেল। টিউব কানেক্টর দিয়ে কানেক্ট করা হয়, এটাই। আমরা যদি পরে যাই তাহলে স্টেথোস্কোপ নামে একটা জিনিস আছে, ডাক্তারদের গলায় যে জিনিসটা ঝুলানো থাকে সেটাকে বলা হয় স্টেথোস্কোপ। ওইটা দিয়ে আমরা হার্টবিট মাপতে পারি, শ্বাস প্রশ্বাসের কোনো সমস্যা আছে নাকি মাপতে পারি, শরীরের ভিতরে যে কোনো ধরনের শব্দ কিন্তু আমরা শুনতে পারি। এটার দুইটা অংশ থাকে। নিচের যে অংশটা যেটা আমাদের শরীরে ঠেকায় দেয়, এই যে এই অংশটা, এইটাকে বলা হয় যে ডায়াফ্রাম। ওইটাতে একটা পাতলা সাদা রঙের একটা পর্দা থাকে এই জায়গাটাতে, এই জায়গাটাতে। এই পর্দাটা আমাদের শরীরের সাথে ঠেকায় দেওয়া হয়, তাহলে ওই শরীরের ভিতরের যেই শব্দটা সেটা কিন্তু আমরা বাইরে থেকে এই ইয়ারপিস দিয়ে শুনতে পাই। আর টিউবিং দিয়ে তো কানেক্ট করা থাকে। আর বেল হচ্ছে ওই যে ডায়াফ্রামের পিছন দিকে একটা ছিদ্র থাকে, খেয়াল করে দেখবা, ওই ছিদ্রটা দিয়ে অন্য টাইপের কিছু শব্দ পাওয়া যাইতে পারে। যেমন এখানে লেখা আছে বেল ঘন্টা ডায়াফ্রামের উল্টো পাশে লাগানো থাকে, এটি মৃদু এবং অমসৃণ শব্দ শুনতে সাহায্য করে, এটি ডায়াফ্রামের খোলা মুখ বন্ধ করা যায়। হ্যাঁ, এটা হচ্ছে তুমি মাঝখানের যে ইয়েটা টিউবিংটা, এই জায়গাটাকে ধরে তুমি পাকাইতে পারবা। পাকাইলে হয় একবার ডায়াফ্রামের দিকে যাবে, ডায়াফ্রামের শব্দ শোনা যাবে, না হলে তোমার বেলের শব্দ শোনা যাবে, যে কোনো একটা তুমি শুনতে পারবা। তো ডায়াফ্রাম হচ্ছে ওইটার সাথে লাগানো থাকে। তো রক্তচাপ মাপার যে ইয়েটা আছে সেটা তোমরা পরে নিবা, কোনো এর উপরে লাগাইতে হবে, ওইখানে ওইটা ঝুলায় রাখতে হবে। এবং এই যে ডায়াফ্রাম এমনভাবে চাপ দাও, কোথায় যেন দেওয়া আছে, আচ্ছা এই যে রক্তচাপ যন্ত্রের ঘড়ি বা মনিটরটা একই তলে, হৃৎপিণ্ডের সাথে একই তলে থাকতে হবে। যে হাতে তুমি লাগাইছো সেই হাতে বসা থাকা অবস্থায় হৃৎপিণ্ড যে লেভেলে থাকে সেই লেভেলের সাথে ওই যে ওই জিনিসটা থাকতে হবে, তাহলে সেখানে অ্যাকুরেট মাপ পাওয়া যাবে। ওই কাফের উপরে ওটা সুন্দর করে বসায় দিতে হবে। আচ্ছা, তো এরপরে ওটা চাপ দিবা, চাপ দিয়ে 120 বা 40 পর্যন্ত নিয়ে যাবা। নিয়ে যাওয়ার পরে ওটা ধীরে 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 ছেড়ে দিবা। তারপরে দেখবা যে একটা জায়গায় ধুকধুক ধুকধুক করে শব্দ শুরু হয়। যখনই ওই ধুকধুক শব্দটা শুরু হবে, এক ধরনের শব্দ সৃষ্টি হয়, একে বলা হয় করটকফ সাউন্ড। এই যে করটকফ সাউন্ডটা যখন ধুকধুক ধুকধুক করে যখন শব্দটা শুরু হবে তখন বুঝবা যে ওইটা হচ্ছে তোমার উপরের প্রেশার, মানে হচ্ছে যে সিস্টোলিক প্রেশার। ধরা যাক 120-এ গিয়ে ওই জিনিসটা শুরু হলো, তুমি এই কাঁটাতে দেখতে পাবা যে 120-এ এসে কাঁটাও নড়ে, আবার ধুকধুক করে শব্দও শোনা যায়। ওইটা হচ্ছে তোমার উপরের প্রেশার। এরপর ধুকধুক করতে 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 যে জায়গায় এসে শেষ হয়ে গেল সেটা হচ্ছে তোমার নিচের প্রেশার, তার মানে যেটাকে বলা হচ্ছে ডায়াস্টোলিক, বা এই যে 80 যেটাতে থাকার কথা, 80-র কাছাকাছি এসে শেষ হয়ে যাবে। এরপর তুমি ওইটা জাস্ট খুলে ফেললে বুঝে ফেলবা যে 120 থেকে 80। এরপরে আমরা চলে যাই রক্তের গ্লুকোজ বা শর্করা পরিমাপ করার জিনিসটা, যেটা আমাদের খাওয়ার আগে আমাদের শরীরে কিন্তু গ্লুকোজের পরিমাণ থাকার কথা 4.2 থেকে 7.2 মিলিমোল, আর খাওয়ার পর 2 ঘন্টা পরে থাকার কথা 10 মিলিমোলের নিচে। 4.2 থেকে 7.2। গ্লুকোজ জিনিসটা কি? গ্লুকোজ বা সুগার হচ্ছে আমাদের শরীরের যে শক্তি দেয়, যে জিনিসটা আমরা যে খাবারই খাই সেটাকে আগে গ্লুকোজে কনভার্ট করতে হয়, সাধারণত যে শর্করা টাইপের জিনিসপত্রগুলো, ভাত হোক রুটি হোক এই টাইপের জিনিসগুলো।
প্রবলেমটা হচ্ছে যাদের ডায়াবেটিস হয় তাদের শরীর এই গ্লুকোজটাকে স্বাভাবিকভাবে প্রসেস করতে পারে না। সো যখন প্রসেস করতে পারে না, রক্তের মধ্যে গ্লুকোজটা যেহেতু যাচ্ছে কিন্তু প্রসেসিং হচ্ছে না, সো ওইটা কিন্তু রক্তের মধ্যেই থেকে যায়। এ কারণে আমরা রক্তের মধ্যে দেখি যে ওদের গ্লুকোজের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে, যেখানে 4.2 থেকে 7.2 বা সর্বোচ্চ 10 থাকার কথা, তাদের হয়ে যায় 30, 40, 50। এরকম যখন হয়ে যাবে, গোটা রক্তের মধ্যে ধরো চিনি ঘুরতেছে প্রচুর, কিন্তু এই চিনিটা কাজে লাগাতে পারতেছে না, তখন এই জিনিসটা তাদের জন্য ক্ষতিকর হয়ে যায়। তাদের কিডনিতে প্রভাব পড়ে, তাদের বিভিন্ন জিনিসে প্রভাব পড়ে, শরীরের প্রত্যেকটা জিনিসে। সো যাদের ডায়াবেটিস আছে তাদের হচ্ছে যে রক্তে কী পরিমাণ গ্লুকোজ আছে সেটা কিন্তু টেস্ট করতে হবে, এবং গ্লুকোজ যেই মাপার মিটার যেটা, সেটাকেই বলা হচ্ছে গ্লুকোজ মিটার, ডায়াবেটিস মাপার মেশিন যেটাকে আমরা বলি সিম্পলি। সো এটার জন্য কয়েকটা জিনিস লাগে। এই যে ল্যান্সেট ডিভাইস নামে একটা জিনিস আছে, এইটা দেখতে একটা কলমের মতো এরকম দেখতে। এইটাতে এটার ভিতরে খোলা যায় সামনের মুখটা, খুলে ওর ভিতরে সুচ ঢুকানো যায়। এই যে ল্যান্সেট নিডল দেওয়া আছে না, এই জিনিসটা ঢুকানো যায়। আচ্ছা, এই যে দেখো এই জিনিসটা, হ্যাঁ, এই জিনিসটা দিয়ে হচ্ছে ওইটা দেওয়া হয়। আর ওইটার পাশে এই যে ছোট্ট একটা সুচ থাকে, এই যে পিচ্ছে একটা সুচ, এই সুচটার মাথা থাকে এরকম, হ্যাঁ, খুব একদমই ছোট্ট একটা সুচ। এই মেশিনের মধ্যে ঢুকায় পিছনের জিনিসটা টান দিলে একটা স্প্রিং লোড হয়ে যায়। আর এই যে এখানে একটা ইয়ে আছে, দেখো কি বলে এটা, সুইচ। এই সুইচটাতে টিপ দিলে খটাস করে ওই জিনিসটা, সুচটা বের হয়ে গিয়ে এই আঙুলটা ফুটা করে দেয়। আগেকার সময়ে এত কিছু ছিল না, জাস্ট একটা সূচ দিয়ে জাস্ট ম্যানুয়ালি ফুটা করা হতো। তখন মানুষের কষ্ট পাইতো বেশি বা ভয় লাগতো অনেকের। আর এটাতে ধরো বোঝা যায় না কখন মারবে, এখানে লাগাইতে পটাশ করে মেরে দিলে ফুটা হয়ে গেল, সামান্য একটু রক্ত বের হয়ে গেল। ওই রক্তটা নিয়ে জাস্ট ওই নিডলটা বলতেছি কি বলে এটাকে, ওই যে টেস্ট যে স্ট্রিপটা আছে এটার সামনে লাগায় দিলে কিন্তু সাথে সাথে ডায়াবেটিস চলে আসে। আর এই যে ড্রাই সোয়াব বা অ্যালকোহল সোয়াব, তোমরা যারা মোবাইলের করেছো, মোবাইলের এই যে স্ক্রিন প্রোটেক্টর চেঞ্জ করছো, তারা জানো যে এটা লাগানোর আগে একটা জিনিস দিয়ে মুছে দেয় না, এক্স্যাক্টলি ওই জিনিসটা দিয়ে এটা হচ্ছে মোবাইল যেরকম মুছে দেয়, তোমার ওই হাতও মুছে দিতে হবে ওই অ্যালকোহল সোয়াব দিয়ে। কারণ তাছাড়া একটা সূচ মারতেছো, কোনো ময়লার জীবাণু যদি থাকে ওই সূচের সাথে কিন্তু তোমার রক্তের মধ্যে ঢুকে যাবে এবং সেখান থেকে ইনফেকশন হতে পারে। তো এইভাবে এই জিনিসটা আসলে কাজ করে, ঠিক আছে। সো প্রথমে কি করতে হবে, প্রথমে তোমার গ্লুকোজ মিটারের প্যানেলে যে কোড আসবে সেটা ওই টেস্ট যে স্ট্রিপ আছে, যে স্ট্রিপটার মাথায় নিতে হয় ডায়াবেটিস টেস্ট স্ট্রিপ। দেখো এই জিনিসটা আসলে কি, এই যে এরকম দেখতে এক একটা স্ট্রিপ হচ্ছে। কি করতে হয়, ওই যে মেশিনটা যেটা আছে ডায়াবেটিসের যে মেশিনটা, সেটার মধ্যে ঢুকায় দিতে হয়। ঢুকায় দিলে ওইটার সাথে মেশিনের সাথে একটা ইলেকট্রিক্যাল কানেকশন তৈরি হয়। হ্যাঁ, এখন এই যে এটা হচ্ছে তোমার মেশিন, এই মেশিনের মধ্যে এই যে নীল যে স্ট্রিপটা এটা ঢুকায় দিছে। হ্যাঁ, এই স্ট্রিপটা ঢুকায় দেওয়ার ফলে এখানে একটা ইলেকট্রিক্যাল কানেকশন হয়েছে। আর এই যে উপরের যে রক্তটা, এই রক্তটা এখানে ঠেকানোর সাথে সাথে এই রক্তের মধ্যে দিয়ে একটা ইলেকট্রিক্যাল কারেন্ট ফ্লো হবে, এবং ওই রক্তের মধ্যে কি পরিমাণ গ্লুকোজ আছে তার উপর নির্ভর করে ওই কারেন্টের পরিমাণটা কম বেশি হবে। তো কি পরিমাণ কারেন্ট ফ্লো হলো সেটা দেখে আসলে ওই মেশিনটা মেজার করতে পারবে যে রক্তটার মধ্যে কতটুকু গ্লুকোজ ছিল। গ্লুকোজ বেশি থাকলে একরকম কারেন্ট, কম কারেন্ট বা বেশি কারেন্ট ফ্লো হবে, গ্লুকোজ কম থাকলে একরকম কারেন্ট ফ্লো হবে। সো ওই গ্লুকোজের পরিমাণটা ওই কারেন্ট ফ্লোয়ের উপর নির্ভর করে এই মেশিনটা তোমাকে বলে দিতে পারবে। এইটাই, এমন কোনো আহামরি বিষয় না, জাস্ট ওই সার্কিটটা পূরণ করবে হচ্ছে আমাদের এই রক্তটা। সো এটা দেখে বলে দেওয়া সম্ভব যে আসলে কতটুকু ইয়ে ছিল। আচ্ছা, তো কী করলাম, হাত প্রথমে ধুয়ে নিলাম, এবার ল্যান্সেটের ঢাকনা খুলে এই যে সূচটা ওর ভিতরে ঢুকায় দিল, এই যে সূচটা এর ভিতরে ঢুকায় দিছে দেখো। দেওয়ার পরে
সেটা টেনে লোড করছে, লোড করে এখানে মেশিনটা রেডি করে নিছে, টেস্ট স্ট্রিপটা এর মধ্যে ঢুকায় দিয়ে মেশিন রেডি করছে, আঙুলটা এখানে পরিষ্কার করে নিছে, এরপরে আঙুলে দিয়ে চাপ দিছে, এই যে রক্ত বের হয়েছে এখানে এক ফোঁটা, এই রক্তটা জাস্ট একটু চাপ দিয়ে, খুব বেশি চাপ দেওয়া হয় না, চাপ দিলে এখানকার যে কোষগুলো আছে সেই কোষের রসও ওটার সাথে মিশে যায়, ফলে আমাদের রিডিংটা সঠিক আসে না। মোটামুটি একটু ইয়ে করে মালিশ করলে ওইখান থেকে আস্তে করে একটু সামান্য রক্ত বের করলেই হয়। সেটা এখানে ঠেকানোর সাথে সাথে কিছুক্ষণ পরে 10-15 সেকেন্ডের মধ্যে ওই মেশিনটা একটা রিডিং দিয়ে দিবে। দেখো 4.9 আসছে, তার মানে কি এই ব্যক্তির ডায়াবেটিস নাই। 6, 7, 8, 9, 10-এর বেশি থাকলে বোঝা যায় যে ডায়াবেটিস থাকার সম্ভাবনা আছে। এটা গেল। এরপরে এই জিনিসগুলোকে সবগুলোকে সুন্দরভাবে একটি শক্ত ঢাকনাযুক্ত পাত্রে ফেলে দিতে হবে, যেখানে সেখানে কিন্তু ফেলা যাবে না, যেহেতু ধারালো জিনিস। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের মেইন জিনিসপত্র। এরপরে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে বাচ্চাদের কিভাবে যত্ন নিতে হয় সেই জিনিসগুলো নিয়ে কথাবার্তা লেখা আছে। এখান থেকে তোমাদের কোশ্চেন আসতে পারে, যে কাজের প্রশংসা করতে হবে, হাসি মুখে ভুল শুধরে দিতে হবে, বকাবকি করা যাবে না, জিদ চেপে যাবে তাহলে, এরকম জিনিসপত্র অনেক কিছু দেওয়া আছে। তারপরে এখানে দেওয়া আছে যে তোমাদের ডিসএবিলিটি কেয়ার, অর্থাৎ একজন যার প্রতিবন্ধী, যারা বিভিন্ন টাইপের সমস্যা আছে শারীরিক বা মানসিক, তাদের সাথে কীরকম আচরণ করতে হবে, বা তোমার যদি সেরকম সমস্যা থাকে তাহলে তোমাকে কিভাবে সেটা হ্যান্ডেল করতে হবে, এই টাইপের জিনিসপত্র দেওয়া আছে, এগুলো তোমরা পড়ে নিবা। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি স্কিল কোর্স 2। তাহলে এই গেল আমাদের কি এটা ছিল যেন, কর্ম ও জীবনমুখী শিক্ষা নাকি, আমার এই ভুলে গেছি, জীবন ও জীবিকা। আচ্ছা, বইয়ের নাম আবার প্রতি বছর চেঞ্জ হয়, আল্লাহ জানে সামনের বছর কি আসে। তো জীবন ও জীবিকা বইটা এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ।